চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আমার নাম আনিসুল হক রাজীব। আমি 2010 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে ভাবলাম আর পড়ালেখা করব না। আমি পড়াশোনায় তেমন একটা ভালো ছিলাম না, বলতে পারেন দুর্বল ছিলাম। এছাড়াও আমার পড়ালেখার প্রতি উদাসীনতা এবং দারিদ্রতার কারণে আমি আর পড়াশোনা করব না বলে ঠিক করলাম। বাবা মা অনেক জোর করলো অন্তত পড়াশোনাটা চালিয়ে যেতে, কিন্তু আমি আমার সিদ্ধান্তে ছিলাম অটল। তাই আমি অনেক খোঁজাখুঁজি করলাম একটা কাজের জন্য, কিন্তু আমি কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। আমার এই অবস্থার কথা শুনে একদিন আমার বড় মামা আমাকে ফোন দেয়। আমাকে ফোন দিয়ে বলে, রাজীব তুই নওগাঁতে চলে আয়, তোর জন্য একটা চাকরি পেয়েছি। আমি মামার কথা মতো নওগাঁ চলে গেলাম। তোর জন্য একটা কলেজে নৈশ প্রহরীর চাকরি পেয়েছি, তুই করবি কিনা, অর্থাৎ নাইট গার্ডের চাকরি পেয়েছি, তুই করবি কিনা। আমি বললাম, মামা এই চাকরি আমি করতে চাই না। মামা তখন বলল যে বেতন কিন্তু ভালো পাবি। এই কথা শুনে আমি রাজি হয়ে যাই এবং তার পরদিন থেকেই কাজ শুরু করি। তো ভাইয়া, নাইট গার্ডের কাজ মানেই বুঝতে পারছেন সারা রাত জেগে থাকতে হবে। আমার সাথে আরো দুজন নাইট গার্ড কাজ করত, ওরা আমার বয়সে বড় ছিল। ভাইয়া, আমি একটা কথা আগেই বলে রাখি, কলেজটা অনেক বড় থাকায় তিনজন তিন জায়গায় পাহারা দিতাম। কলেজটা অনেক বড় একটা জায়গা জুড়ে বেষ্টিত। যাই হোক, আমার দায়িত্ব পড়ল কলেজের পেছনে। ভাইয়া, তখন ওই দুইজন আমাকে বলে যে তুই যেহেতু কলেজের পিছনে পাহারা দিবি, তুই একটু সাবধানে পাহারা দিস। আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কেন, পেছনে কি সমস্যা? তারা আমাকে বলল, শুনেছি রাতে কলেজের পেছনে ভূত প্রেত চলাচল করে এবং মাঝে মাঝে নাকি কান্নার আওয়াজ শোনা যায়। আমি এই কথা শুনে হেসে উড়িয়ে দিলাম। আমি তাদের দুইজনকেই বললাম, ভাই এসব ভূত প্রেত বাস্তব নাকি, এগুলো সব কাল্পনিক, আমি এসব ভূত প্রেতে বিশ্বাস করি না। যাই হোক ভাইয়া, কলেজের পেছন সাইডে ছিল অনেক বড় জায়গা এবং অনেক বছরের পুরনো একটা আম গাছ। যতদূর আমি শুনেছিলাম আম গাছটার বয়স আনুমানিক 50 বছর। সেটা যাই হোক, আমি প্রায় 12 দিন ডিউটি করলাম, কিন্তু কোনো সমস্যা হলো না। কিন্তু একদিন রাতে আমার সাথে যা ঘটলো, আমি সেটা কখনো কোনো দিনও ভুলতে পারবো না। একদিন রাতে আমি ডিউটি করছিলাম, কিছুক্ষণ পর একটা সিগারেট জ্বালিয়ে টান দেওয়া শুরু করলাম এবং পাহারা দিতে লাগলাম। তখন রাত প্রায় 12টা বাজে। ভাই, আমার সিগারেট প্রায় শেষের দিকে, ঠিক তখন হঠাৎ আমি একটা কান্নার আওয়াজ শুনলাম। আমি তখন ভাবলাম যে এত রাতে একটা মেয়ে এখানে কান্না করবে, এটা কিভাবে সম্ভব? আমি এটাকে মনের ভুল ভেবে পাহারা চালিয়ে গেলাম, কিন্তু সেই কান্নার আওয়াজ যেন থামছি না। আমি তখন শুনলাম কান্নার আওয়াজটা আরো জোরে শোনা যাচ্ছে ক্রমশ। কান্নার আওয়াজটা খুবই করুণ, একটা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলে যেমন শোনা যায়। এবার আমি সত্যি ভীষণ ভয় পেয়ে যাই। আমি খুব সাহসী থাকা সত্ত্বেও অনেক ভয় পেয়ে যাই। আমি তখন দৌড় দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি, আমি আমার পা নড়াতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করলাম দৌড় দেওয়ার, কিন্তু আমার চেষ্টা ছিল একদম বৃথা। আমি তখন হঠাৎ করে শুনলাম সেই আম গাছটা থেকে একটা বিকট আওয়াজ আসলো। আমি তখন প্রচন্ড ভয়ে পেছনে তাকিয়ে যা দেখলাম, সেটা দেখে আমার নিচ থেকে যেন মাটি সরে গেল। চাঁদের হালকা আলোতে একটা সাদা কাপড় পরিহিত মেয়ে সেই আম গাছের একটা ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। সেই মেয়েটার একটা বীভৎস চেহারা এবং চোখ দুটি ছিল একদম লাল। এই দৃশ্য আমার কাছে যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি সেখানেই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে আমি দেখতে পাই আমার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, সাথে সেই দুইজন নাইট গার্ডও ছিল যারা আমাকে সাবধান করেছিল। এরপর তারা আমার কাছে ঘটনাটা জানতে চাইলে আমি সবকিছু খুলে বলি। আমার ঘটনা শুনে সবাই আমাকে বলল, প্রায় 4 বছর আগে, অর্থাৎ সেই সময় থেকে 4 বছর আগে 2006 সালে এই আম গাছের এই কলেজেই এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আত্মহত্যার কোনো কারণ কেউ জানে না। সেটাই সবাই সচরাচর যা ধারণা করে সেটাই ধারণা করেছিল যে হয়তো কোনো ছেলের জন্য ওই মেয়েটা আত্মহত্যা করেছিল। যাই হোক, আমি এই কথা শুনে ওই দুইজন নাইট গার্ডকে জিজ্ঞাসা করলাম যে আপনারা দুইজন সব জানা সত্ত্বেও আমাকে কিছু বলেননি কেন? তোমার কথা তোকে বললে তুই ভয় পেয়ে যেতে, এর কারণে আমরা দুজন শুধুমাত্র সাবধান করেছিলাম।
ভাইয়া, এই ঘটনার পরে আমি নাইট গার্ডের চাকরিটা করিনি। তার পরের দিন আমি আমার গ্রামে ফেরত চলে আসি। এই ঘটনাটি ঘটেছিল রাজীবের নানার সাথে, এবং রাজীবের নানা তখন তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতেন কলকাতায়, এবং তাদের বাড়ি ছিল রাজশাহী, এবং তিনি প্রায় চলে আসতেন রাজশাহী অঞ্চলে ছুটির সময় পেলেই, ছুটির সময় হলেই তিনি চলে আসতেন। তো রাজীবের নানা তখন চলে আসেন, তখন তিনি বয়সে তরুণ, আর তিনি বেশ টকবগে একজন মানুষ ছিলেন, ঘুরে বেড়াতেন, এবং যেহেতু তিনি কলকাতায় পড়াশোনা করেছেন এবং তার বেশ চলাফেরা অনেকটা বিলেতিদের মতো ছিল, এবং সবাই এই কারণে তাকে বেশ সমীহ করে চলত সেই অঞ্চলে। তো তিনি সেখানে এসে একবার চিন্তা করেন যে তিনি মাছ ধরবেন, তার খুব শখ ছিল রাতে মাছ ধরা। তো তিনি তার সেখানকার যে বন্ধুদের সাথে আলাপ করেন যে মাছ ধরার জন্য সবচেয়ে ভালো জায়গা কোনটা, কোন পুকুরে বা কার পুকুরে মাছ ধরতে সবচেয়ে ভালো হবে। তখন তো এরভাবে চাষ হতো না, তখন বড় বড় দিঘি আর পুকুর ছিল। তো তার নানার দুই বন্ধু বলল যে অমুক জায়গার আম বাগানের মাঝখানে একটা দিঘি আছে, যেই দিঘিটা আসলে কেউ মানে যেই দিঘিটা মোটামুটি আনটেমড থাকে, কেউ সেখানে আসলে যায় না মাছ ধরতে, সেই দিঘির নাকি বদনাম আছে, এবং সেখানে নাকি মানে মানুষ অনেক কিছু দেখে, অনেক রকম মানে খারাপ জিনিসের প্রভাব পড়ে। খারাপ বলতে তারা বলেছে পিশাচের প্রভাব আছে সেখানে, এবং সেই পিশাচ মানুষকে সমস্যা করে। সেখানে মাছ ধরা তো দূরের কথা, কেউ যায় না, তবে তাদের বিশ্বাস সেখানে বড় বড় মাছ আছে। তো রাজীবের নানা তার খুব মানে ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং মনে হয়, তিনি বন্ধুদের সাথে হেসে ওঠেন, বলে তোরা যাস নে? বলে না, আমরা দিনের বেলাও সেখানে গেলে সাথে লোহা রাখি, তার আশপাশ দিয়ে যাওয়া চলাফেরা করার সময় লোহা ক্যারি না করে আমরা চলাফেরা করি না। তখনকার সেখানকার মানুষের বিশ্বাস ছিল যে লোহা সাথে থাকলে কোনো অশরীরী তাদেরকে কোনো সমস্যা করবে না। লোহা আর আগুন এই দুটো জিনিসের উপরে তাদের অগাধ বিশ্বাস ছিল। তো যাই হোক, এখন আসলে এখন এই ব্যাপারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন অনেক মানুষই বা অনেক যারা একটু মনের ভেতরে সঠিক বিশ্বাস নিয়ে চলেন, তারা অনেকেই বিশ্বাস করেন যে আল্লাহ সাথে থাকলে, সৃষ্টিকর্তার সাথে থাকলে এইসব ব্যাপারে কোনো সমস্যা হবে না, এবং এইসব ব্যাপারে সঠিক নির্দেশনা ধর্মে দেয়া আছে। যেমন আমি মুসলিম, আমি জানি আমাদের ধর্মে অনেক নির্দেশনা দেয়া আছে যে এই কোন কোন ব্যাপার থেকে কিভাবে রক্ষা পেতে হবে এবং কিভাবে দূরে থাকতে হবে। আমাদের কিন্তু বলা হয়েছে যে এইসব জায়গা অকারণে ঘোরাঘুরি করতে না, অবেলায় যেতে না। যাই হোক, তারপরও কিছু গাইডলাইন দেওয়া আছে। আমার বিশ্বাস যে অন্যান্য ধর্মেও এইসব অশরীরী থেকে বাঁচার জন্য কিছু গাইডলাইন দেওয়া থাকার কথা। যাই হোক, তো সেই সময় তারা বলেছিল রাজীবের নানাকে যে তারা দিনের বেলাতেও সেখানে লোহা নিয়ে ঘোরাফেরা করে, রাতে যাওয়ার তো প্রশ্নই আসে না, এবং সেটা হচ্ছে মানে গভীর আম বাগানের মাঝখানে, এবং সেই দিঘি ছিল কোনো এক জমিদারের দিঘি সেটা ছিল, এবং তার কাছাকাছি জমিদার বাড়ি, সেখান থেকে যাওয়া আসা করা যায়। তো যাই হোক, রাজীবের নানা বলে আমি সেখানেই মাছ ধরবো এবং রাতেই ধরবো, মানে তোরা যদি যেতে চাস আমার সাথে যাবি, না যেতে চাইলে নাই। তো রাজীবের নানার এক বন্ধু সে সেখানে রাজি হয়, তার নাম ছিল প্রজেশ, এবং প্রজেশ রাজি হয় রাজীবের নানার সাথে যাওয়ার জন্য। তিনি বলেন যে আমি যাব তোর সাথে। তো তখনকার সময় তো আসলে মানে আজ থেকে 20-25 বছর আগেই বা 30 বছর আগে গ্রামে সন্ধ্যার পরই রাত হয়ে যেত, আর সেই সময় তো আসলে সন্ধ্যার পর মানে বিশাল ব্যাপার স্যাপার, আর সেই সময় মাছ ধরবে। তো রাজীবের নানা খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তিনি কলকাতাতেও মাছ শিকার করতেন, তার এটা একটা শখের ব্যাপার ছিল। তো তিনি যেটা করেন, তিনি চাকরি করতেন টাকশালে, কলকাতাতে টাকশালে চাকরি করতেন, এবং তার মানে বেশ একটু বিলেতি কায়দা চলাফেরা ছিল। তো রাজীবের নানা যেটা করেন, তিনি সেটি সন্ধ্যার পরে তার তার নিজস্ব তৈরি করা বড়শি এবং তার সাথে যে তার লণ্ঠন এবং মাছ ধরার যে সরঞ্জাম, যে মাছকে খাওয়ানোর জন্য যেগুলো দেওয়া হয়, সেই সব জিনিস নিয়ে, এখন যেটাকে বেইট বলে, তখন হয়তো আদার বলতো, এগুলো নিয়ে তিনি রওনা দেন, এবং তিনি তখন হাঁটতে হাঁটতে চলে যান তার সেই বন্ধু প্রজেশের বাড়ি, এবং প্রজেশকে ডাকেন তিনি। তো প্রজেশের বাসা থেকে অনেক মানে শোরগোল শোনা যায়, এবং বোঝা যাচ্ছে যে প্রজেশের বাবা তাকে বেরোতে দেবে না, এবং প্রজেশ এক পর্যায়ে তাকে এসে তাদের বারান্দার পাশ থেকে বেরিয়ে এসে বলে যে বন্ধু, আমাকে তো বেরোতে দিচ্ছে না, তো তুমি পারলে তুমি যাও, তবে আমি তোমাকে একটা অনুরোধ করি যে তুমি না যাও, সেটাই ভালো হবে। তো রাজীবের নানা এই কথাগুলো আসলে গায়ে মাখেন না, এবং তিনি রওনা দেন সেখান থেকে, এবং তিনি তার তো সেই বড়শি, তার লণ্ঠন সেটা নিয়ে, এবং তখনকার সময় আসলে
একটা লণ্ঠন জোগাড় করা অনেক বড় ব্যাপার ছিল। এইসব ব্যাপারগুলো রাজীবের নানার কাছে ছিল হচ্ছে যে, যেহেতু তিনি কলকাতায় থাকতেন, শহরে থাকতেন। কলকাতা তখন বেশ ঝলমল একটা শহর ছিল এবং সেখানে অনেক আধুনিক জিনিস পাওয়া যেত। তো এইসব জিনিস তার কাছে ছিল এবং এটার কারণ হচ্ছে তিনি সেখান থেকে আসতেন এবং তার যারা বন্ধু বান্ধব তারা তাকে এই কারণে খুব মূল্যায়ন করত। তো রাজীবের নানার একটা জিদ চড়ে যায়, তিনি তার প্রচন্ড জিদ এবং তিনি খুব জিদি ছিলেন মানুষ। তিনি চিন্তা করেন যে আমাকে আমার সাথে কেউ আসলো না, প্রদেশের বাড়ি থেকেও প্রদেশকে আসতে দিল না। তো তিনি ওই চলে যান সেই পুকুর পাড়ে, সেই বর্ণনা অনুযায়ী ঢুকে যান সেই আমবাগানে। তখনকার সময় যেটা রাজীব বলেছে যে সেই আমবাগান ছিল অনেক ঘন, এখন যা আছে তার থেকেও অনেক বেশি ডেন্সড একটা বাগান ছিল এবং বড় বড় গাছ। এবং তিনি হেঁটে হেঁটে ঢুকে যান সন্ধ্যার পরে, তার লণ্ঠনটা জ্বালিয়ে নেন এবং তিনি হেঁটে ঢুকছেন। তো সেই সময় খুব একটা পাহারা দেওয়ার ব্যাপারও ছিল না, পাহারা দেওয়ারও খুব প্রয়োজন পড়তো না এবং রাতের বেলা নাকি মানুষ অনেকেই অনেক ভয় পেত, সেখানে চলাফেরাই করতো না। তো তিনি ঢুকে যাচ্ছেন তার লণ্ঠন নিয়ে, দুই পাশে আম গাছ শুরু হয়ে গেছে, বাগান শুরু হয়ে গেছে, ডেন্সড একটা বাগান। হেঁটে হেঁটে ঢুকছেন এবং তিনি কিছু দূর যাওয়ার পর এক জায়গায় যে তিনি চৌকি দেখলেন, যেই চৌকিতে আমবাগানের যে দেখাশোনা করতো সেই লোকটা থাকে দিনের বেলা। তো রাতের বেলা তিনি দেখলেন সেই চৌকি খালি, একটা ছাউনির মতো দেয়া আছে, মাঝখানে চারপাশে কুটির মতো ছাউনি, দিনের বেলা কেউ থাকে, এখন কেউ নেই। তো তিনি কিছুক্ষণ দেখে তো বুঝলেন যে কখনো যদি ক্লান্ত হয়ে যায়, রাতে ফিরতে সময় হয়তো এখানে আসতে পারবো। তো তিনি আবার হেঁটে ঢুকতে থাকেন। তো ঢুকতে তিনি একদম চলে যান এক পর্যায়ে, যে তিনি সেই পুকুর পান যেখানে নাকি সেই বড় দিঘি, আর কি পুকুর বলতে দিঘি, সেই দিঘি যেখানকার কথা বলা হয়েছিল, বিশাল আকৃতির এবং কোন এক জমিদারের দিঘি ছিল এটা। এটা কোনো কারণে মানুষ ভয় পায়। তিনি আর রাজীবের নানা ধারণা করে নিয়েছে যে এই ব্যাপারগুলো আসলে মানুষের ভেতরে একটা মিথের মতো হয়ে গেছে, হয়তো জায়গাটা বেশ জংলা, হয়তো কেউ দুপুরবেলা এসে পড়ে গেছে বা কোনো একটা ব্যাপার হয়েছে বা ভয় পেয়েছে, সেখান থেকে এটা ঢুকেছে তাদের মাথায়। আসলে সেরকম কিছু না, তিনি এটাই বিশ্বাস করেন এবং তার মধ্যে এই ভৌতিক ব্যাপারগুলো নিয়ে খুব একটা চিন্তা ভাবনা ছিল না। তো তিনি যান, রাজীবের নানা, তিনি তো তখন শর্টস পরে আছেন, তাদের সে সময় তারা শর্টস পরতেন। তো তিনি শর্টস পরে আছেন এবং তার শরীরে একটা সোয়েটার ছিল, হাফহাতা সোয়েটার, এবং ছোট একটা হাফহাতা শার্ট, এবং তিনি তার সাথে সেই বড়শি নিয়ে এসছেন এবং তিনি সেই পুকুরের সেই দিঘির পাশে যে একটা ঘাট ছিল, সেই শান বাঁধানো ঘাটের মতো, সেখানে তিনি চলে যান। যে তিনি বসেন, সেখানে বসে তিনি দেখেন যে আকাশে চাঁদ আছে, এক ফালি চাঁদ, পূর্ণিমা চাঁদ না, এক ফালি চাঁদ। তো তিনি তার লণ্ঠনটাকে পাশে রেখে, লণ্ঠনের আলোয় বেশ খানিকটা আলোকিত হচ্ছে পাশে, এক ফালি চাঁদের আলো খুব বেশি না। তো তিনি তার মতো সেই আদার দিয়ে বড়শি ফেলেন, সেখানে বসে আছেন, বেশ অনেকক্ষণ বসে আছেন তিনি, এবং তিনি চিন্তা করছেন। মাঝে মাঝে তার কাছে খুব ভালো লাগছে পরিবেশটা, মৃদুমন্দ বাতাস বইছে, শরতের একটা ওয়েদার এবং খুব সুন্দর। তো এই সময় হঠাৎ তার সেই ফতনা, সেই তার যে বড়শির যে ফেতনা বলতো যেটাকে, সেটার সাথে একটা ছোট্ট কাঠি লাগানো থাকতো, সেটা নড়ে উঠলো এবং পানিতে একটা আলোড়ন পেলেন তিনি। তো তিনিও বেশ চিন্তা করলেন যে কি ব্যাপারটা, কি বড়শি নিয়ে টানাটানি করলেন, তোকে বুঝতে পারলেন যে বেশ বড় কিছু একটা আটকেছে বড়শিতে। তো তিনি তার মতো চালিয়ে গেলেন। তখনকার সময় আসলে রিলটা ওইভাবে ছিল না, তিনি রিল আলা বড়শি নিয়েও যান নাই, কারণ তার কাছে ওরকম নাই। উনি খেলানো শুরু করলেন, তার কাছে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে সুতোটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তিনি কাছে টানছেন, আবার খেলছেন। এরকম খেলতে খেলতে বড়শি দিয়ে টানতে 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 এক পর্যায়ে তিনি দেখলেন ঠিক পাশেই মাথা তুলেছে বড় মাছ। তো তিনি বুঝতে পারলেন যে এটা বড় মাছ এবং আরো কাছে আনতে থাকলেন তিনি, সুতাটাকে কমায় কমায় কমায়। এক পর্যায়ে তিনি অনেক খেলে পানিতে নেমে গেলেন একটু, আর তার সাথে তিনি সেই সময় একটা জালের মতো নিয়ে এসেছিলেন, সেটা দিয়ে মাছটাকে তিনি খপ করে উঠিয়ে ফেলেন এবং দেখলেন পুরো নড়ছে, এরকম দাবাচ্ছে। বুঝতে পারলেন যে বড় একটা মাছ তার এসে উঠেছে। তিনি আরো কাছে যখন টেনে আনলেন, দেখলেন বেশ বড় গোলগাল একটা কাতল মাছ, ওজন প্রায় 5-6 কেজির উপরে হবে, বেশ বড়। তিনি সেটাকে নিলেন, নিয়ে তার সাথে যে তিনি নিয়ে এসেছিলেন যে একটা ঝুড়ির মতো, ঝুড়ির মধ্যে তিনি রাখলেন। মাছ লাফাচ্ছে, এক লাফ দিয়ে উঠে যাচ্ছে, যে তিনি বুঝলেন যে এখানে তো আসলে রাখলে আবার পানিতে পড়ে যেতে পারে। তো তিনি সেই কাতল মাছটাকে ধরে ঝুড়ি শুদ্ধ উপর উঠে গেলেন, উঠে যে উপরে ডাঙার মধ্যে এক জায়গায় রাখলেন। রেখে এসে তিনি আবার তার বড়শি নিয়ে আসলেন এবং তিনি ওই মাছের গায়ের উপর তার টুকিটাকি জিনিসপত্র দিয়ে ভার দিয়ে রাখছেন, যাতে মাছটা লাফিয়ে এদিক ওদিক। কিন্তু বড় মাছ অনেক লাফাচ্ছে, তার ঝুড়ি হয়তো 3 হাত ডিপ হবে, কিন্তু বালতির মতো প্রায় ঝুড়িটা।
তো সেখানে লাফিয়ে উঠে পড়ে যেতে পারে। তো যাই হোক, তিনি খুব খুশিও, এত বড় একটা মাছ পেয়েছেন। তো তারপরও তিনি চিন্তা করলেন আবার বড়শি ফেলে, তো অল্প সময়ের অর্জন। তো তিনি নেমে আবার তিনি সেই বড়শি ছুলে ফেললেন। তো বড়শি ছুলে ফেলেছেন, কিছুক্ষণ পর তার মনে হলো তাকে দূর থেকে প্রদেশ ডাকছে তার নাম ধরে। তো তিনি বললেন প্রদেশ আসলো নাকি, একা একা এত সাহস হয়ে গেল প্রদেশের, এত ভয় পায় এবং রাতে ডাকছে। তো তার মনে হচ্ছে যে তাকে ডাকছে প্রদেশের গলা তিনি স্পষ্ট শুনছেন, এবং তিনি একটু পরপর সে তার মাছ যে ওখানে লাফাচ্ছে, ঠটর ঠটর করে শব্দ তিনি পাচ্ছেন, বেশ লাফ দিয়ে উঠছে। একবার ভাবলেন যে আমি পেয়ে গেছি এত বড় একটা মাছ, এখন আর এখানে বসে থেকে লাভ কি। তো তিনি আস্তে করে তার বড়শিটা নিলেন, প্রদেশের ডাকটাও শুনতে পাচ্ছেন তিনি। তো তিনি একবার ভাবলেন যে তিনি প্রত্যুত্তর দেবেন, মানে তিনিও ডাক দেবেন। সে ডাক না দিয়ে তিনি আস্তে করে তার বড়শিটা গুটালেন, গুটায় তার সাথে নেট আরো টুকিটাকি জিনিস যা ছিল নিয়ে উঠালেন, এসে তার ঝুড়ির কাছে আসলেন, দেখলো মাছ আছে, মাছ লাফাচ্ছে এখনো ভেতরে। তো তিনি ওই টুকিটাকি জিনিসগুলো সেই ঝুড়িতে রাখলেন, রেখে তিনি ঝুড়িটা তুললেন, দেখলেন বেশ ওজন, মানে বেশ ওজন মাছের, এবং মাছটা লাফাচ্ছে যে কাঁপছে। তো একটু সামনে গিয়েছেন, তখন তিনি ঠিক খুব কাছ থেকে শুনলেন যে কয়েকটা গাছের আড়াল থেকে প্রদেশ ডাকছে। তো তিনি সেদিকে হেঁটে গেলেন, তিনি এবার প্রদেশের নাম ধরে ডাকলেন, হে প্রদেশ নাকি। তো এইবার আর কোনো শব্দ নাই, তিনি যখন ডাকছেন আর কোনো উত্তর আসছে না। তো তিনি হেঁটে হেঁটে ওই কয়েকটা গাছের পাশ দিয়ে আবার গেলেন, হে প্রদেশ নাকি। ওনার ওই মাছের ঝুড়ি কিন্তু ধরা, এক হাতে লণ্ঠন ধরা, এবং ওই ঝুড়ির মধ্যে উনি সব জিনিস দিয়েছেন, মাছ লাফাচ্ছে ভিতরে যথারীতি। তো তিনি বেশ কাছে চলে গেলেন। তো কাছে চলে যাওয়ার পরে তিনি দেখলেন যে প্রদেশ নাই কোথাও। আরেকটু লণ্ঠন ভালো মতো ফেলতে তিনি একটু অন্ধকারের মধ্যে দেখলেন কয়েকটা গাছের ফাঁকে একটা মানুষ বুঝি বসে আছে, মানুষের মতো, এবং মানুষই বসে আছে, এবং সাদা একটা কাপড় গায়ে, মানে এটা একটা মহিলাই হবে। তো তিনি বেশ সাহস করে বললেন, কে ওখানে, এটা কে গো। তো তখন ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে জবাব দিল, আমি। তো বললো যে আমি কে, বলে আমি অমুক রানী, মানে একটা রানী বলছে নাম। তো তিনি বলতেছেন যে এখানে কি, বলে এখানে এত রাতের মধ্যে এই বাগানে বসে আছেন কেন, হ্যাঁ এখানে কি করছেন এখানে রাতের বেলা এখানে। তো সেখানে বলতে আমি এখানেই থাকি, তো আমি এখানেই থাকি, ঘোরাঘুরি করি, কি সমস্যা কি, তুমি কি মাছ ধরতে এসেছো এখানে। রাজীবের নানাকে জিজ্ঞেস করতেছে। তিনি বলতেছে যে হ্যাঁ আমি তো মাছ ধরতে আসছি, তবে আপনি এখানে বসে আছেন, কেমন একটা আজব ব্যাপার। তো রাজীবের নানা আরো কাছে চলে গেল কথা বলার জন্য। তিনি মনে করছেন হয়তো আছে এখানে এরকম বাগানের মাঝেও কিছু মানুষ আছে, দরিদ্র মানুষ, তারা বসবাস করে কুটির করে, ছোট ঘর করে থাকে এখানে, সোনের ঘর টর করে। তো তিনি মনে হচ্ছে তাদের মধ্যে কেউ হয়তো আছে, রাতের বেলা ঘুরে বেড়ায়, এরকম তো হতেই পারে। তিনি কাছে গেলেন। তো কাছে যে তিনি আরো সামনে গেলেন, সামনে যেয়ে দেখলেন যে সেই মানে হয়তো দরিদ্র কোনো মানুষের মতো না, যে বসে আছেন তিনি একটা নারী, এবং তিনি এক প্যাচে একটা শাড়ি পরা, সাদা শাড়ি পরা, এবং যথেষ্ট সম্ভ্রান্ত চেহারা লাগছে, মানে চেহারার উপর আলোটা তার অল্প পড়ছে, গায়ের রং বেশ বেশ মানে ফর্সা, গায়ের রং বেশ সাদা, এবং বসে আছে গৌরবর্ণ আর কি গায়ের রং, এবং বসে আছেন, এবং মনে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী কোনো নারী বসে আছেন, বাট এক পেতে শাড়ি পরা। সম্ভ্রান্ত ঘরের কোনো নারী আবার এই রাতের বেলা এইভাবে বসবেন না। তো তিনি তাকে বললেন যে আপনি রানী, আপনি এখানে কি রাতের বেলা এখানে কোথায় থাকেন আপনি। বলে এখানেই থাকি আমি। বলে এখানে কোথায়, তিনি জিজ্ঞেস করতেছেন। বলে এখানেই থাকি, তোমাকে কি এত বলতে হবে আমার এখানে কোথায় থাকি, এটা আমার এলাকা, আমি এখানে থাকি, আমি এখানকার রানী। তো রাজীবের নানা একটু মানে জিনিসটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেল, তিনি আর কিছু বললেন না। তিনি বললেন যে আচ্ছা যাক, আপনি থাকেন, আমি আসি, আমার মাছ ধরা শেষ, আমি মাছ ধরতে আসছিলাম। বলে মাছ কি ধরছো, দেখাবা না একটু। রাজীবের নানা একটু একটু অস্বস্তিও ফিল করছেন যে তাকে তুমি সম্বোধন করছেন এরকম। তো মাছ কি ধরছো দেখাবে না, আর ওইখানে সাধারণত তুমি বলাটা কোনো মানে না, মানে এটা অনেক জায়গায় আছে কাস্টম যে তুমি করে বলে, ওই এলাকায় না। তো তিনি বলে যে হ্যাঁ মাছ ধরছি, দেখবেন, দেখেন। রাজীবের নানা কিন্তু আপনি করে বলতেছে, সে বলছে দেখেন। ঝুড়িটা নিয়ে আসে, ঝুড়ি নড়ছে। তো রাজীবের নানা ঝুড়িটা সামনে রেখে তার বড়শি বা জিনিসপত্র একটু সরায়, আলোটা ধরে মাছটার গায়ের উপর, মানে সেই আলোটা পড়ে, তো মাছের গায়ের আষ্টের উপর আলো পড়ছে, মাছ লাফাচ্ছে একদম, মানে আরো নড়ছে। তো এইটা ওখানে মানে দেখছে। তো তিনি খেয়াল করলেন যে মহিলা ঝুঁকে দেখছে যে মাছটার দিকে তাকিয়েছে। তো তিনি দেখছেন যে তার চুল। তো হঠাৎ করে তার লণ্ঠনের আলোটা, রাজীবের নানা লণ্ঠনের আলো পড়লো মহিলার পায়ের দিকে। তিনি দেখলেন মহিলার পায়ের যে ফুট, মানে পায়ের পাতা,
উল্টো দিকে ঘোরানো। তো তিনি প্রথমে একটা ধাক্কা খেলেন, মানে একটু শক খেলেন মনে। মানে এই ধরনের কথা তিনি ছোটবেলায় শুনেছেন যে বনের মধ্যে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পিশাচ থাকে বা শাকচুন্নি থাকে, তাদের পা ঘোরানো থাকে, মানে জিনিসটা তিনি বিশ্বাস করেন না। তিনি হঠাৎ মনে করলেন এটা কোনো জন্মগত অসুখ হতে পারে, হয়তো তার কোনো একটা অসুখ আছে। তো তিনি সেই মহিলাকে জিজ্ঞেস করেন, এই যে রানীমা, আপনার পায়ে কি কোনো সমস্যা হয়েছে? আপনার পা ঘোরানো কেন? পা কি মানে সমস্যা, আপনি হাঁটতে পারেন না? তো তখন তিনি দেখলেন ফট করে সেই রানী তার দিকে মুখ তুলে তাকালো। মহিলা যখন মুখ তুলে তাকাইছে তখন তার গায়ের রোম, মানে ঘাড়ের রোম সব একসাথে দাঁড়িয়ে গেল। কারণ তিনি দেখলেন বেশ বিভৎস একটা চেহারা মুখ তুলে তাকাইছে তার দিকে, মানে যদি একটা মানুষের মুখ, কিন্তু তার চোখগুলো মনে হচ্ছে বেরিয়ে আসছে ভেতর থেকে, কোটর থেকে, এবং জিহ্বাটা এরকম বেরিয়ে গেছে, মানুষের জিভি বেরিয়ে গেছে, সামনের দুটো দাঁত সদন্তগুলো চোখা, এবং এরকম করে জিহ্বাটা বাড়িয়ে ধরলো তার দিকে, এবং ঠ্যাক করে উঠলো, বলল যে তোর এত বড় সাহস, তুই আমার পা নিয়ে কথা বলিস, তুই ভয় পাইস না এখনো? এবং এমন ভাবে তাকে জিজ্ঞেস করলো, সে গলার স্বরটা ছিল প্রচন্ড ভয়ঙ্কর। তারপরে মহিলাটা এক থাবা দিল তার মাছের ঝুড়িতে। সে দেখলো যে মহিলাটার একটা হাতের যে মানে আমাদের যে হাতের যে মানে মানে হাতের পাতা হয় বা আমাদের হাতের পাঞ্জা যেটাকে বলে, সেটা বেশ বড়, এবং হাতের নখগুলো ছিল, হাতের নখগুলো পাখির আঙুলের মতো, কাইন্ড অফ বড় বড় এরকম। সে থাবা দিয়ে তার মাছ ধরলো, আরেক হাত দিয়ে রাজীবের নানাকে একটা খামচি মারলো। তো তিনি খুব স্পোর্টস অথেন্টিক ছিলেন, তিনি খুব শারীরিকভাবে অ্যাক্টিভ ছিলেন, যে তিনি সুইফট খুব দ্রুত একটা জাম করে পেছনে সরে যান। মহিলার যে একটা খামচি তার শরীরে হালকা ভাবে আঁচড় লাগে আর তার সোয়েটার ছিঁড়ে যায়। তিনি আর কিছু দিক বিদিক শূন্য হয়ে তিনি দৌড় দেন সেখান থেকে, আর তার সব সাহস উবে যায় সেই মুহূর্তে, এবং সে দৌড় দেয়। এবং তিনি পেছন থেকে শুনছেন, মানে সেই মহিলার কর্কশ কণ্ঠ, সেই আগের মতো কণ্ঠ আর নাই। হতচ্ছাড়া, তুই আমার পায়ের কথা জিজ্ঞেস করলি? তুই ভয় পাস নাই? তিনি ছেড়ে দৌড়ালেন। তার আর কোনো খেয়াল নেই, তিনি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছেন, এবং দৌড়াচ্ছেন, কোথায় হারিয়ে যাচ্ছেন তার কোনো খেয়াল নেই। তো তিনি দৌড়াতে একসময় তিনি একটা গাছের সাথে প্রচন্ড জোরে বাড়ি খেয়ে পড়ে যান, এবং তার আর কোনো তখন খেয়াল ছিল না। তো পরদিন তার যখন নাকি হুঁশ ফেরে, তখন দেখা গেছে সূর্য উঠে গেছে, মানে আলো পড়ছে তার মুখে, এবং তিনি দেখেন যে তিনি একটা গাছের গোড়ায় পড়ে আছেন। তার গায়ের মধ্যে বেশ ধুলা ময়লা পড়া, এবং তিনি তাকিয়ে দেখেন সূর্যের আলো এসে পড়ছে চোখে মুখে। তো উঠে দাঁড়িয়ে দেখেন তখনও আশেপাশে কেউ নেই, এবং তিনি পড়ে আছেন গহীন, মানে ওখানে ভয়ঙ্কর গহীন আম বাগান, বিশাল অনেক আম গাছ ওখানে, সে বাগানের মধ্যে তিনি পড়ে আছেন। এবং তিনি উঠে তিনি ফিল করেন যে তার মাথা ঘুরছে, তিনি ফিল করেন যে তার হাতে যে আঁচড় লেগেছে, তার যে সোয়েটার ছেঁড়া, সেটাও তিনি খেয়াল করেন, এবং তিনি রিয়েলাইজ করেন যে সামথিং রিয়েলি হ্যাপেন লাস্ট নাইট। তিনি বুঝতে পারেন যে কিছু একটা অবশ্যই রাতে হয়েছে, এবং তিনি অনেক কষ্টে তার দিক বের করেন খুঁজে, এবং তিনি আস্তে আস্তে ফিরে আসেন নিজের এলাকায়, নিজের বাড়িতে। এবং বাড়িতে এসে তিনি যখন বাসার মানুষকে ডাকেন, তখন বাসার মানুষ বেরিয়ে আসে, এবং তারা ফাইন্ড আউট করে যে আসলে তার গায়ে প্রচন্ড জ্বর, এবং ওনার কাহিনী শোনেন, এবং তার হাতে যে আঁচড় লেগেছিল, সেই আঁচড়টা বেশ অনেকদিন তাকে ভুগিয়েছিল, এবং বিভিন্ন কবিরাজের যে বিভিন্ন রকমের মলম সে সময় হতো, সেটা দিয়েছেন তিনি। এমনকি কলকাতায় ফিরিয়ে তখনকার ডাক্তার দেখিয়েছেন, এবং ডাক্তার তাকে ইনজেকশনও পুশ করেছে, এবং অনেকদিন তার এই ঘা সারছিল না। তো তারপর তিনি সেখানকার একজন আলেমের কাছে যান, এবং সেখানে যে সে আলেমের কাছে যে তিনি দোয়া নেন, এবং সে একই সাথে চিকিৎসা করান, এবং এই দোয়া এবং চিকিৎসা একসাথে করানোতে আস্তে আস্তে তার এখানে যায়, এবং আলেম তাকে প্রতিদিন পানিতে ফু দিয়ে দিত, এবং জল দিয়ে, মানে সেই পানির ভেতরে দোয়া পড়ে ফু দিয়ে দিত, এবং সেই পানি দিয়ে তার হাত ধুতে বলতো, এবং পড়া পানি খেতে বলছিল। তো একই সাথে তিনি ওই দোয়া এবং ডাক্তার একসাথে চালান, আস্তে আস্তে তার এটা ভালো হয়, এবং তার এরপর থেকে এই ভূত প্রেত পিশাচ বা এগুলোর উপরে বা জিনের উপরে তার বিশ্বাস চলে আসে। এবং রাজীবের নানা এরপরে আর কখনোই এরকম রাতের বেলা মাছ ধরতে একা কখনোই যাননি। তিনি গিয়েছেন, সাথে মানুষ নিয়ে গেছেন, কিন্তু তিনি একা আর কখনোই মাছ ধরতে যাননি। আর তাদের অঞ্চলে এসে আম বাগানে তো অবশ্যই না। তো এই ছিল রাজীবের কাহিনী, রাজীবদের বাড়ি রাজশাহী। রাজীব এই কাহিনীটি আমার সাথে শেয়ার করেছে।
আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক ঘটনা। ঘটনাটির সময়কাল ৯১ সাল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে রোমানা রেজা। ওনার বাড়ি পুরান ঢাকার ওয়ারিতে। ১৯৯১ সালে উনি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেন। উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। ওনার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর বর্তমানে ঢাকার খুবই বিখ্যাত একটি বেসরকারি হসপিটাল, সঙ্গত কারণে নাম বলছি না, সেই হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। এই হসপিটালটি তখন ছিল ৩ তলা বিশিষ্ট এবং সেটা ছিল ইউ আকৃতির। আপনারা অনেকেই হয়তোবা বুঝেও থাকতে পারেন, কিন্তু তারপরও আমি নামটি বলবো না। এই হসপিটালটি তলাটায় বারান্দা ছিল, উপরের দোতলায় কোনো বারান্দা ছিল না। নিচতলার বারান্দাটা কোনো রেলিং ছিল না, খোলা ছিল, মানে সেটা চারদিক থেকে খোলা এবং একটা পাশে সুন্দর মানে বাগান আছে। তো যখন ওনার আম্মাকে নিচতলাতে একটি কেবিন দেয়া হয়, ওনারা ওই রুমে ঢোকার পর একটা বিষয় খেয়াল করেন। ওই রুমে দরজার উপরে, এটা কিন্তু ভেতর দিকে, রুমের ভেতর দিকে দরজার উপরে আয়াতুল কুরসি বা এরকম আরবিতে কিছু লেখা মানে দরজার উপরে লাগানো আছে। এটা হসপিটাল কর্তৃপক্ষ লাগাতে পারে অথবা কোনো রোগী সেখানে এসেছে তারাও সেটা লাগিয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো উনি যেহেতু খুব সাহসী মানুষ ছিলেন আর উনি রাত জেগে স্টাডি করতে পছন্দ করতেন এবং খুব এনার্জেটিক ছিলেন, এই কারণে দেখা যেত তার কাছের কোনো আত্মীয় স্বজন যদি হসপিটালে রাতে থাকতে হতো, রাত জাগতে হতো, তারই ডাক পড়তো। যেহেতু তার নিজের আম্মা, এই জন্য উনি শুরু থেকেই রাত্রেবেলা থাকার সিদ্ধান্ত নেন, যে রাত্রেবেলা তার আম্মার সাথে উনি থাকেন। দিনের বেলা অন্যরা থাকতো এবং উনি সন্ধ্যার দিকে চলে আসতেন এবং সারা রাত থাকতেন। সকালবেলা আবার অন্য আত্মীয় আসলে তাকে বুঝিয়ে দিয়ে উনি আবার বাসায় চলে যান। প্রথম ২ দিন খুব বেশি সমস্যা হয়নি। ৩ নাম্বার দিন রাত ওনার ভাষ্য অনুযায়ী আনুমানিক ২টো বা ২:৩০ বাজে। কেবিনের পেছন দিকের যে দরজাটা, যেই দরজার সাথে বারান্দা রয়েছে, বারান্দার ওই পাশেই রয়েছে বাগান। তো চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। উনি হঠাৎ করে দেখছেন জাস্ট গোড়ালি থেকে নিচ পর্যন্ত ২টো পা, এবং এই পা দুটো খুবই উজ্জ্বল, টিউবলাইট যেভাবে আলোকিত হয় ঠিক তেমন, পা দুটি ঠিকই তেমন। হেঁটে হেঁটে উনি দেখছেন যে ওই বাগান থেকে হেঁটে হেঁটে বারান্দায় আসলো, বারান্দা দিয়ে এসে বারান্দা একটু দাঁড়ালো, আবার হেঁটে হেঁটে তাদের রুমের মধ্যে ঢুকলো, মানে সেই কেবিনের মধ্যে ঢুকলো, এবং আবার রুমের মধ্যে কিছুটা পায়চারি করে আবার যে দরজাটা আছে সেই দরজাটা দিয়ে সে চলে গেল। তো উনি প্রথমে চিন্তা করছেন যে হয়তোবা টানা ২ রাত ভালো ঘুম হয়নি, রাত জাগা হয়েছে, আজকে ৩য় রাত, উনি হয়তোবা ভুল দেখেছেন কিনা, নাকি স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছেন। উনি আসলে ঠিক বুঝতে পারছিলেন উনি কি আসলে স্বপ্ন দেখেছেন নাকি সত্যি দেখেছেন। উনি মানে নিজেকে বিশ্বাস করছিলেন না। উনি উঠে গিয়ে পাশে যে বেসিন ছিল, বেসিন থেকে চোখ ধুয়ে আসলেন এবং উনি বুঝতে পারছিলেন উনি যেটা দেখেছেন উনি সেটা ঠিক দেখেছেন। কিন্তু ওনার মনে হলো যে ওনার বিশ্রামের প্রয়োজন। এই জন্য সকালবেলা যখন ওনার আব্বা হসপিটালে আসেন, তখন ওনার আব্বাকে বলেন যে আমার তো একটু বিশ্রামের প্রয়োজন, আমি পরিশ্রান্ত হয়ে গেছি, চোখে উল্টাপাল্টা দেখছি, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ভালো করে ঘুম দেই, রাতের বেলা আমি আর একা থাকবো না, আমার সাথে আরেকজনকে পাঠিও। তার মানে হচ্ছে উনি আর একা থাকবে না, সাথে আরেকজন লোককেও পাঠাতে বলেছেন উনি। তো ওনার আব্বা বললো ঠিক আছে, তার খালাকে উনি পাঠিয়ে দেবেন। তাহলে উনি আর ওনার খালা আর ওনার আম্মা ৩ জন থাকবেন রুমে।
তো সেই কথাই হলো, উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেন। উনি আবার সন্ধ্যায় ওনার খালাকে নিয়ে চলে আসেন। খালাকে নিয়ে চলে আসার পর অদ্ভুত কিছু ব্যাপার ঘটে। সেটা হচ্ছে যে খালা কিন্তু রাত জাগার প্রিপারেশন নিয়ে আসছেন এবং উনি সারাদিন ঘুমিয়েছেন যাতে করে উনি রাত জাগ। কিন্তু খালা যখনই ওই রুমের মধ্যে আসেন, আসার সাথে সাথে উনি বলেন যে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বসে থাকতে পারছি না। উনি সাথে সাথে পাশে যে চেয়ার ছিল সেই চেয়ারে বসে পড়েন এবং ঘুমিয়ে যান এবং ওনাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু উনি ঘুমের ভেতরে বলতে থাকেন যে আমি কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না, এত ঘুম আমার কেন আসছে আমি জানি না। তার মানে এটা বলতে বলতে উনি একদম ঘুমিয়ে যান, ওনাকে আর কোনোভাবেই জাগানো সম্ভব হয় না। তখন এই রোমানা আপু উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি চিন্তা করেন যে আজকে রাত্রে আমাকে জাগতে হবে। উনি অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই উনি ওনার আম্মার পাশে পায়ের দিকে উনি বেডের সাথে একটু হেলান দিয়ে উনি বসে আছেন। তো হঠাৎ করে মনে হলো যে উনি একটু বারান্দায় গিয়ে পায়চারি করবেন। উনি বারান্দার দিকে যান। বারান্দার দিকে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় ওনার চোখ আটকে যায়। উনি দেখেন ওনাদের যে বারান্দাটা, এই বারান্দা বরাবর ঠিক অপোজিট পাশে দোতলাতে একটি রুমের লাইট জ্বালানো। আমি আগের থেকে বলে নিয়েছি দোতলাতে কোনো বারান্দা ছিল না, সেটা সরাসরি রুমের মতো, সেই রুমে কোনো বারান্দা নেই। তো উনি খেয়াল করেন ওই রুমের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি ভালো করে খেয়াল করেন যে সাদা কাপড় পরা যেটা দাঁড়িয়ে আছে সেটার আকৃতিটা অন্যান্য সাদা কাপড় পরা কোনো মানুষের মতো নয়। একটি লাশ যখন কবর দেওয়া হয়, এই কবর দেওয়ার সময় যখন একটি লাশকে কাফনে পেঁচানো হয়, মাথাটা যেমন বাঁধা হয়, ঠিক সেইভাবে একটি লাশ দাঁড়িয়ে আছে। লাশটি কাফনে মোড়ানো, মাথার উপরে বাঁধা। আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হচ্ছে উনি যখন একটু সাইডে সরে যান, মনে হয় লাশটাও ওনার দিকে ঘুরে যাচ্ছে। উনি যদি ডানে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে, উনি যদি বায়ে আসেন মনে হয় লাশটা ওনার দিকে যাচ্ছে। উনি চিন্তা করেন এটা কি কোনো মানুষ ওভাবে দাঁড়িয়ে আছে নাকি দূর থেকে উনি ভুল দেখছেন, এটা আসলে উনি খুব একটা বুঝতে পারছিলেন না। এই জন্য উনি কি করেন, আবার বেসিনে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসেন। হাত মুখ ধুয়ে এসে দেখেন যে অদ্ভুত ব্যাপার, ওই লাশটা ওরকমই রয়েছে। তখন উনি বেশ ভয় পান। ভয় পেয়ে তাড়াতাড়ি এসে ওনার খালাকে ডাকার চেষ্টা করেন। ওনার খালাকে ডাকার চেষ্টা করেন, ওনার মাকে ডাকার চেষ্টা করেন, তাদের চোখে মুখে পানি ছিটিয়ে দেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, কারণ একটা মানুষের ঘুম ভাঙানোর জন্য যত চেষ্টা করার দরকার উনি করেছেন, কিন্তু কোনোভাবেই তাদের ঘুম ভাঙানো যাচ্ছিল না। কেন এত বেশি ঘুম এসেছিল এটা আসলে উনি বুঝতে পারছিলেন না। পরবর্তীতে উনি যখন ভয়ে ভয়ে আবার দোতলার ওই জানালার দিকে তাকান, তখন দেখেন ওটার ভিতরের ওই রুমের লাইট বন্ধ হয়ে গেছে এবং ওখানে কেউ নেই। প্রথমে উনি ভাবেন যে হয়তোবা উনি ভুল দেখেছেন, কিন্তু সকালবেলা দোতলার ওই জায়গাটাতে ওই রুমের ওইখানে যান, গিয়ে দেখেন সেই রুমটা তালাবন্ধ এবং মনে হচ্ছে গত কয়েক মাসে ওই রুমে কোনো রুগী আসেনি। রুমটা বেশ ময়লা আবর্জনা রয়েছে। তখন ওইখানে একজন নার্সকে জিজ্ঞেস করেন যে গতকালকে কি এইখানে কোনো রুগী ছিল? তখন নার্স খুব অবাক হন, কেন আপনি এই প্রশ্ন করছেন কেন? তখন উনি বলেন যে গতকালকে রাত্রে আমি এইখানে একজন মানুষকে দেখেছি সাদা কাপড়। তখন নার্স খুব হেসে দেন যে ইম্পসিবল, এটা হতেই পারে না, গত কয়েক মাসে এই রুমে কোনো মানুষ ঢোকেনি।
আর যেহেতু এটার বারান্দা নাই, সুতরাং এখানে তো অন্য পাশ থেকে মানুষ আসার কোনো সুযোগই নাই, আপনি ভুল দেখেছেন। উনি বলছেন, না আমি এইখানেই দেখেছি। কিন্তু নার্স বলে, আপনি এটা অসম্ভব, এখানে কোনো মানুষ গত কয়েক মাসে আসেনি, এই রুমে পরিষ্কারও করা হয়নি এবং এখানে কোনো রুগীও আসেনি, আপনি ভুল দেখেছেন। তখন ওনার মনে খটকা লাগে, তাহলে আমি রাত্রে কি দেখলাম, এটা এই কাফন পরা এটা কি দেখলাম। তো উনি আসলে নিজের মনকে বিশ্বাস করাতে পারছিলেন না। প্রথম দিন উনি যেই বডি ছাড়া পা দেখেছিলেন, এটা প্রথমে কাউকে বলেননি, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে উনি ওনার অন্যান্য আত্মীয় স্বজন, ওনার মা, ওনার খালা, ওনার বাবার সাথে ঘটনাটা শেয়ার করেন। ঘটনাটা শেয়ার করার পরে তারা বলেন যে তুমি এটা ভুল দেখেছো, ওটা তো অন্য কোনো মানুষও থাকতে পারে, এই বলে তারা তাকে সান্ত্বনা দেন। এর পরে কয়েকদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল, উনিও স্বাভাবিকভাবে ছিলেন। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় এর ঠিক 5 থেকে 7 দিনের মাথায়। ওনাদের নিচতলায় ঠিক পাশের রুমে, নিচতলাতেই ঠিক পাশের রুমে একটি ঘটনা ঘটে। সেটা হলো, সকালবেলা খুলনা থেকে, ওনার ভাষ্য অনুযায়ী খুলনা থেকে একটি রুগী আসে, যার শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো টোটালটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকম একটি রুগী যখন সেখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে ওই রুগীর সাথে আত্মীয় স্বজন ছিলেন, তারা খুব কান্নাকাটি করছিলেন। ওদিকে রুগীর অবস্থা সিরিয়াস হওয়ার কারণে ওই কেবিন থেকে সব লোকদেরকে বের করে দেয়া হয়, কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছিল না। এমনকি ওই রুগীর সাথে থাকা ওই রুগীর মা এবং ওই রুগীর স্ত্রীকেও রুম থেকে বের করে দেওয়া হয়, বলে যে আপনারা পরে আসবেন। এদিকে ওই সময়টা ছিল খুব ঠান্ডা, কারণ ওইটা 1991 সালে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে ঘটনা। ওই সময় খুব ঠান্ডা ছিল। ঠান্ডা থাকার কারণে এই ঘটনা কিন্তু দিনের বেলার ঘটনা বলছি। ঠান্ডা থাকার কারণে দিনের বেলা এবং সকালবেলা ছিল। তো সকালবেলা যেহেতু স্বাভাবিকভাবেই ঠান্ডা ছিল, ওই সময় শৈত্য প্রবাহও পড়েছিল। আর ওই রুগীর স্ত্রীর সাথে ওই রুগীর 7-8 বছর বয়সী একটা বাচ্চাও ছিল, এবং বাচ্চার নাম ছিল হচ্ছে জনি। রোমানা আপু আমাকে বলেছেন ওই বাচ্চার নামও তার মনে আছে, বাচ্চার নাম ছিল জনি। তারা খুলনা থেকে এসেছিলেন। তো রোমানা আপুর আম্মা বললেন যে ওরা তো বাইরে কষ্ট পাচ্ছে ঠান্ডার মধ্যে, তাহলে আমাদের রুমে বসতে বলো। তো রোমানা আপু তাদেরকে ডাক দিলেন এবং ডেকে বললেন, আপনারা আমাদের রুমে বসেন, ডাক্তার বললে তখন আবার আপনার হাজবেন্ডের রুমে, আপনার ছেলের রুমে যান। যেহেতু ওনার ওয়াইফ এবং মা এবং বাচ্চা, এই 3 জনকে তখন ওনার বাইরে দাঁড়িয়ে ছিল দেখে তাদেরকে ওনাদের রুমে নিয়ে আসেন, একদম ওনাদের পাশের রুমের ঘটনা আর কি। ওনারা বসে আছেন, কথা বলছেন যে কি হয়েছে না হয়েছে এইগুলো শেয়ার করছিলেন। হঠাৎ করে রোমানা আপু দেখতে পেলেন যে ওনাদের যে রুমের পশ্চিম দিকের যে দেয়ালটা, পশ্চিম দিকের দেয়ালের ওই পাশটাতেই হচ্ছে ওই রুগীটার আছে। তো পশ্চিম দিকের দেয়ালের একদম রুফ বা ছাদের ভেতর, ছাদে হঠাৎ একটা জিনিস ওনারা দেখতে পান। রোমানা দেখেন যে একটি কালো মেঘের মতো, ঘন মেঘের মতো, আমরা যেমন আকাশে যেরকম মেঘ দেখি, এরকম মেঘের মতো একটা জিনিস দেয়াল ভেদ করে বের হলো এবং ছাদটা টাচ করে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাচ্ছে। উনি অবাক হয়ে সেটা দেখছেন এবং পূর্ব দিকে গিয়ে মনে হলো যে একটু দাঁড়ালো মেঘটা, বুঝলো, তারপর আবার পূর্ব দিকে দেয়ালের সাথে আস্তে করে মিলিয়ে গেল। তখন রোমানা আপুর আম্মু তাকে বলেন যে, রোমানা, আমি যেটা দেখেছি, তুমিও কি সেটা দেখেছো? বলে, হ্যাঁ মা, আমিও তো সেটাই দেখেছি। যখনই দেয়ালটা ভেদ করে চলে গেছে ওই মেঘটি, তখন ওনাদের রুমে
একজন নার্স প্রবেশ করে ওই দুইজন মহিলা এবং ওই বাচ্চা তাদের উদ্দেশ্যে বলে যে আপনাদের রোগী মারা গেছে। তখন তারা তো ছুটতে ছুটতে ওই কোষে চলে যায়, কিন্তু তারা কিন্তু ওই মেঘটা দেখেনি। অদ্ভুত ব্যাপার যে কেন ওই মেঘটা পশ্চিম দিকের ওই পাশ থেকে বের হয়ে এসে আবার পূর্ব দিকের দেয়ালের দিক দিয়ে মিলিয়ে গেল, কেন এটা হলো? তো ওনারা যেটা বলেছেন যে আসলে তার ইন্তেকালের পরে আত্মাটা ওই দিক দিয়ে চলে গেছে, হয়তো আজরাইল আলাইহিস সালাম ওই দিক দিয়ে আত্মাটা নিয়ে গেছেন, এবং যেহেতু ওইখানে তার মা, স্ত্রী এবং সন্তান ছিল, এই জন্যই হয়তো এই দিক দিয়ে এইভাবে গেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমি এটা শোনার পরে আসলে এটা আমার কাছেও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। আসসালামু আলাইকুম লিসনার্স। ঘন কুয়াশায় ঘেরা এই 1 মাস 3 দিন পর প্রায় 5700 মাইল দূর থেকে আমি ডক্টর আলিফ আবারও আপনাদের সাথে এই যে ঘটনাটা শেয়ার করবো, সেটা আমি গত 4 জানুয়ারি আমাদের রাজন ভাইয়ের কাছ থেকে, যার কাছ থেকে তিনি ঘটনা পেয়েছিলেন, তার নাম হচ্ছে উর্মি। ঘটনাটা ওনার বাবা, মা ও পরিবারের বাকি সবার সাথে ঘটা, যা বেশ অনেকগুলো বছর ধরেই ঘটেছিল। 1998 সাল। ঘটনাস্থল ছিল ঢাকার কোনো একটা অভিজাত এলাকা। প্রথমত ঘটনাটি ওই পরিবারে শুরু হয় যাকে কেন্দ্র করে সেটা ছিল ওই মিয়াপুর বাবা। ওনার নাম হচ্ছে রবিন। তিনি ছিলেন ওই এলাকার পুলিশের সাব ইন্সপেক্টর। ঘটনা শুরু একদিন এক শীতকালের রাত থেকে। তিনি সেরকম শক্তপোক্ত নামাজি মানুষ ছিলেন না। জুম্মার নামাজ ছাড়া তাকে কখনো মসজিদে কেউ দেখতো না। সেদিনের 12টা সময় মঙ্গলবার ছিল। বিকেলবেলা ওনার কাছে একটা খবর আসে যে মুখ এলাকার একজন লোক, যার নাম রায়হান, সে আত্মহত্যা করেছে এবং ঘটনাস্থলে যেতে হবে। তিনি বের হয়ে পড়েন, সাথে কয়েকজন পুলিশকে নিয়ে বের হয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান লাশটা তখনও বাড়ির ভেতর মধ্যে ঝুলছে। দুর্গন্ধের কাছে ঘেঁষা যাচ্ছিল না, তাই প্রতিবেশীদের মধ্যে কেউ আর ধরাধরি করে লাশ নামায়নি। প্রতিবেশীরা বলছিল এই ছেলে নিজের কাজকর্ম ছাড়া অন্য সব সময় বাসার ভেতরেই থাকতো, সেরকম কারো সাথে মেলামেশা ছিল না তেমন একটা। তো ওনারা লাশ নেমে যথারীতি তাদের প্রসিডিওর মোতাবেক লাশটা হাসপাতালে পাঠিয়ে দেন। কিছু অদ্ভুত ছিল না লাশের সাথে। গলায় লাশ ফাঁস লাগার কারণে মৃত্যু, হত্যার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তবে অনেকদিন ধরে লাশটা ওভাবেই ঝুলেছিল, দড়ির সাথে ছিল, তাই দুর্গন্ধ ছিল। লাশ বহন করে নিয়ে যাওয়ার সময় থেকে শুরু হয় মূল ঘটনার সূত্রপাত। এর পাশাপাশি লাশ দাফন হয়ে যাওয়ার কয়েকদিনের পর থেকে রবিন আঙ্কেলের সাথে শুরু হয় অদৃশ্য জগৎ থেকে আসা অত্যাচার। যে ছেলেটা আত্মহত্যা করেছিল সে ওই এলাকায় একাই একটা বাসায় থাকতো কাজের সুবাদে, এবং তাদের গ্রামের বাড়ি ছিল ময়মনসিংহে। সময়টা ছিল শীতকালের। তো রায়হানের বাড়িতে তার মারা যাবার খবর পাঠানো হয়, কিন্তু বাড়ি থেকে খবর পেয়েও ময়মনসিংহ থেকে কেউ লাশ নিতে আসেনি, কারণ তার কেউ ছিল না। শুধুমাত্র একজন বৃদ্ধ মা ছিল, সে বাসায় থাকতো, এবং এই মা ছাড়া কেউ ছিল না। লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয় মাগরিবের পর। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায় লাশ বহনকারী গাড়ির ড্রাইভারের সাথে। তার ভাষ্য মতে সে লাশটা নিয়ে কিছু দূর এগোনোর পর থেকেই নাকি খেয়াল করছিল তার গাড়ির উপর থেকে কারো লাফালাফি করার শব্দ আসছে। সে অবাক হয়, এত স্পিডের মধ্যেও গাড়ির উপরে কে উঠে লাফাবে, নাকি তার মনের ভুল? সে ঘাবড়াতে শুরু করে। আবার মনে মনে ভাবে লাশবাহী গাড়ি, কত কিছুই তো ঘটে। এমনকি তার আগেও লাশ বহন করার সময় তিনি কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল। আবার তার উপরে আজকে তার হেল্পারও নেই। সে আর রিস্ক নিল না, গাড়ি ঘুরিয়ে নিয়ে সরাসরি হাসপাতালে চলে এসে বলে যে এই লাশ নিয়ে যান, আমি নিতে পারবো না, লাশের সাথে কোনো একটা সমস্যা আছে। এদিকে রাতে হাসপাতালে তেমন কেউ ছিল না যার সাথে লাশটা পাঠানো যেত। উনি রবিন আঙ্কেলকে ফোন দিয়ে বলেন রাস্তায় কি ঘটেছিল, এটা এরকম ঘটেছে, আমি পারবো না এই লাশ নিয়ে যেতে, দিনের বেলা অন্য কাউকে দিয়ে পাঠান। রবিন আঙ্কেল বলেন যে দেখো ভাই, ছেলেটার মা বাড়িতে প্রায় আধমরা অবস্থায়, ছেলের খবর শুনে তার উপর যদি লাশটা আমরা সময় মতো না পৌঁছে দিতে পারি তখন কেমন দেখাবে। তো ড্রাইভার জানায় আমার সাথে কোনো লোক পাঠান, লোক থাকলে নিয়ে যেতে পারবো, কিন্তু একা সম্ভব না।
তো রবিন আঙ্কেল ফোন কেটে দেয়, কিছুক্ষণ পর কল ব্যাক করে বলেন যে আমি যাচ্ছি তোমার সাথে। তো তিনি ভেবেছিলেন যে লাশ নিয়ে যাওয়ার পর যদি ছেলেটার মাকে কোনো কিছু ভাবে সাহায্য করা যায়, বৃদ্ধ মানুষ, তারপর তো ছেলে হারিয়েছে, তো করা যেতেই পারে তাকে। তো উনি ড্রাইভারের সাথে বেরিয়ে পড়েন, সাথে করে নিয়ে যান ওনার শ্যালককে। লাশটা পেছনে কফিনে রেখে ওনারা 3 জন সামনে বসে পড়েন। গাড়িতে মোটামুটি 4 জন, রবিন আঙ্কেল, ওনার শ্যালক, ড্রাইভার আর রায়হান নামক একটা ছেলে, মানে রায়হান নামক ছেলেটার লাশ। তো ঘন কুয়াশার মধ্যে ফাঁকা রাস্তায় গাড়ি ছুটে চলেছে। একে একে রাস্তার পাশ থেকে পার হয়ে যেতে শুরু করে লম্বা মোটা কয়েকটা গাছ। রবিন আঙ্কেল গাছগুলো দেখে বুঝতে পারেন এটা কোন এলাকা। তিনি এলাকাটার ব্যাপারে অনেক আগেই তার এক কনস্টেবলের কাছে কিছু ঘটনা শুনেছিলেন এবং ভুতুরের ব্যাপারে খুব একটা বিশ্বাসী ছিলেন না তিনি। এবং সে যে অতটা বিশ্বাসী ছিলেন না তাও না, তবে কনস্টেবলের মুখে ঘটনা শুনে খানিকটা বিশ্বাস করেছিলেন কিছু কথা, যেখানে খারাপ কিছু থাকতে পারে। হতে পারে সেটা কোনো ডাকাত দলের কারসাজি কিংবা অন্য কিছু। কনস্টেবল ওনাকে যে ঘটনা বলেছিল তা অনেকটা এরকম ছিল, স্বাধীনতা যুদ্ধের সময়কার একটা কাহিনী। সেখানে লালন মিয়া নামে একজন কৃষকের ক্ষেত ছিল এবং রাস্তার পাশে পরবর্তীতে জায়গাটা সরকারের কাছে চলে যায়। তখন যুদ্ধ চলছিল। হঠাৎ একদিন নাকি অনেক খোঁজাখুঁজি করেও লালনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো পরদিন সকালে ওনাকে কিংবা ক্ষেতের মধ্যে শরীরে বিভিন্ন অংশে গুলিবিদ্ধ এবং চোখে উপড়ে ফেলা অবস্থায়, মৃত অবস্থায় পাওয়া যায়। পরে কোনো একভাবে জানা যায় যে লালন মিয়াকে ওই দিন পাকিস্তানি সৈন্যরা ধরে এনে এখানে গুলি করে হত্যা করেছিল। তো এরকম কিছু একটা কথা কাটাকাটির কারণে তার চোখ তুলে ফেলা হয়েছিল এবং কি কারণে হত্যা করেছিল সেটা তো সবাই বুঝতেই পারছেন। তো হত্যা করার প্রায় 6 দিন 7 দিন পর লালন মিয়ার স্ত্রী আর তার মেয়েকে তুলে নিয়ে নির্যাতন করে তারা। পরবর্তীতে ওনার স্ত্রী এবং মেয়ের গুলিবিদ্ধ লাশও আবিষ্কার করে গ্রামবাসীরা। এরপর করে একে একে ওই এলাকার সৈন্যদের মধ্যে কিছু লোক গায়েব হয়ে যায়। সেটার হদিশ কেউ পাওয়া যাচ্ছিল না এবং এটা অনেক পূর্বের কথা যে তখন পাকিস্তানিরা গ্রামের লোকগুলোকে সন্দেহ করেন যে এরাই তাদের সৈন্যদেরকে গায়েব করেছে। তো সন্ধ্যের দরুন পাকিস্তানের গ্রামের মধ্যে হত্যাকাণ্ড শুরু করে, কিন্তু তাদের সৈন্যরা তখন একটার পর এক গায়েব হচ্ছিল, এইটুকু কয়েকটা গায়েব হয়ে গিয়েছিল আর কি। এই জন্য এক রাতে ওরা পাহারায় বসায় 2 জন সৈনিককে। পরদিন সকালবেলা ওদের মধ্যে একজন সৈনিকের মাথাবিহীন লাশ পাওয়া যায়। তো যাই হোক, এরকম গল্প করতে করতে এই পাশোপাশ হাঁটাহাঁটি করছিল। হুট করে যে সৈনিকটা মারা গেছিল সে বলেছিল যে ওইদিকে চলতো, মনে হয় কিছু একটা দৌড়ে যেতে দেখলাম। তো এখানে ওই সৈনিক যারা জীবিত ছিল তাদের কথা কথোপকথন এটা। তো তারা কাছে যায়, গিয়ে দেখে একটা শিয়ালের মুখে কিছু একটা কামড়ে ধরে টানা হেঁচড়া করছে। তো আমরা চলে আসি সেখান থেকে। কিছুক্ষণ পর কি যেন হলো, যেমন সৈনিকটা বলছে। তো যেই সৈনিকটা মারা গিয়েছিল সে কিছু না বলে এমন ভাবে ওই ঝোপের দিকে যেতে শুরু করে যেন কেউ তাকে জাদু করেছে। তো তার সাথে যে সৈনিকটা বলছিল তিনি বলছেন যে আমি ডাকছিলাম, কিন্তু সে কোনো ডাকে সাড়া না দিয়ে নিজের মতো করে ঝোপের ভেতর হেঁটে যাচ্ছিল। তো ঝোপের ভেতর ঢুকে যাওয়ার পর তার পেছনে আমিও ঢুকে যাই, কিন্তু ভেতরে গিয়ে তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। অন্ধকারে ঠিকঠাক ভাবে তেমন করে কিছু দেখছিলাম না, তাই হাত দিয়ে এদিক সেদিক হাতড়াতে শুরু করি। হাতড়াতে এক সময় আমি অনুভব করি আমার হাতে এমন কিছু একটার উপর পড়েছে যা থেকে অবিরত ভাবে গল গল করে গরম তরল কিছু একটা বের হচ্ছে। আমি হাত সরিয়ে ভালোভাবে খেয়াল করতেই বুঝতে পারি সেটা একটা শরীর যার মধ্যে কোনো মাথা নেই। তার মানে দেহ কাটা, দেহটার গলা কাট, মানে গলায় হাত পড়েছিল কিন্তু দেহটা দাঁড়িয়েছিল, কিন্তু সেই জায়গায় কোনো মাথা নেই। কিছু দূর যেতেই খেয়াল করি যে ক্ষেতের সামনে সারি সারি ভাবে লাইন করে দাঁড়িয়ে আছে অনেকগুলো শেয়াল। এটা কিন্তু সেই 2 জনের মধ্যে যে 2 জন তার মানে দাঁড়া করিয়েছিল পাহারা দেওয়ার জন্য, সেদের মধ্যে একজন। তো সে ডিফাইন করছে, বলছিল যে আমাকে দেখিয়ে ওরা হুঙ্কার দিতে দিতে গড়গড় করতে শুরু করে। আমি উল্টো দিকে দৌড় দিই, কিন্তু শিয়ালগুলো আমাকে কামড়ে ধরে মাটিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর দূর থেকে একটা লোক হেঁটে আসার মতো অবয়ব আমি দেখতে পাই। লোকটা কাছে আসতে শিয়ালগুলো পেছনে সরে যায়। আমি উঠে লোকটার দিকে দৌড় দিই। কাছে যাওয়ার পর দেখতে পাই সাদা চাদর দেয়া, মাথা ঢাকা একজন লোক। আমি টর্চ মারি লোকটার মাথার দিকে। টর্চের আলোয় দেখতে পাই সাদা চাদরটা রক্তে ভেজা, লাল বর্ণে চুপচুপ করছিল। আমি লোকটার মাথায় ঢাকা চাদরটা টান দিতে যাবো এমন সময় লোকটা এক হাতে আমার গলা চেপে অন্য হাত দিয়ে আমার চোখ উপড়ে নেয়। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। এভাবেই সেখান থেকে এরকম ঘটনার সূত্রপাত। পরবর্তীতে সেই এলাকার লোকজনও গলা কাটা এক লোককে সেখানে লালন মিয়ার ক্ষেতের জমিতেই দেখতে পাওয়া শুরু করে।
তো লালন মিয়ার ক্ষেতের পাশে যে ঝোপটা ছিল সেই ঝোপটা কেউ সাথে করতে পারেনি কখনো। যেই ঝোপটা কেটে ফেলতে গেছে সেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো ঘটনার সম্মুখীন হয়েছে। যুদ্ধ পরবর্তীকালে এক চোর গ্রামে বিকট সমস্যার সৃষ্টি করে দেয়। কেউ তাকে ধরতে পারছিল না, প্রতিদিনই কারো না কারো করে সে চুরি। একদিন চোরটা রাতে চুরি করার সময় প্রায় ধরাই পড়ে গেছিল। গ্রামবাসী ধরে ধাওয়া করতে করতে দৌড়াতে দৌড়াতে সেই ঝোপের ভেতরে ঢুকে যায়। লুকিয়ে যাওয়ার পর তাকে ধরতে সেই ঝোপের ভেতরে যাওয়ার সাহস করেনি গ্রামবাসীরা। এই ঘটনাটাকে মনে প্রাণে বিশ্বাস করত। সবাই চোরটাকে রেখে বাড়ি চলে যায়। এরপর থেকে গ্রামে চুরি হওয়া একদিনই বন্ধ হয়ে যায়। সবাই বলা বলি করছিল চোরটা ঝোপের ভেতরে গিয়েছিল, বোধহয় আর জীবিত নেই। কিছুদিন পর এক সন্ধ্যাবেলা একজন লোক ঝোপটার পাশ কাটিয়ে যাওয়ার সময় খেয়াল করে ভেতর থেকে পচা গন্ধ বেরোয় আসছে। সে সামান্য কাছে যায়। কাছে এসে দেখতে পায় ঝোপের বাইরে মানুষের পা বের হয়ে আছে পচা গলা অবস্থায়। পায়ের হাড় বেরিয়ে আসছিল এবং যা অনেকটাই দেখা যাচ্ছিল। সে ঘাবড়ে গিয়ে গ্রামবাসীদের ডাকতে যাবে, এমন সময় ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠে হাসি ভেসে আসে। সেই হাসিটা শুনে তার গলা কাঠ হয়ে যায়, পা থরথর করে কাঁপতে থাকে, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন প্রায় ভোরবেলা। হালকা হালকা ভোরের আলো ফুটতে শুরু করেছে। সে নিজেকে ওই ঝোপের ভেতরে আবিষ্কার করে। উঠে দাঁড়িয়ে দেখতে পায় তার থেকে কয়েক হাত দূরে একটা মানুষের দেহ পড়ে আছে, পচা গলা দেহ, মাছি ভনভন করছে, হাত পায়ের মাংস উঠিয়ে নেওয়া লাশ, বিশ্রী বিভৎস দৃশ্য। লোকটা বমি করে দেয়। সে তাড়াতাড়ি করে ঝোপ ছেড়ে বের হয়ে এসে গ্রামবাসীদের জানায়। এরপর থেকে লোকটার অনেক জ্বর আসে এবং 3-4 দিনের অসুস্থতায় তিনি মারা যান। এটা সে এলাকার খুবই প্রচলিত একটা ঘটনা। যাই হোক, ফিরে আসি রবিন আঙ্কেলে। রবিন আঙ্কেল এই ঘটনাটা তার গাড়িতে তার শ্যালক ও ড্রাইভারকে বলছিল যখন তারা ওই রাস্তাটা ক্রস করছিল। হঠাৎ সামনে তাকিয়ে তারা দেখতে পায় ধুতি ফতুয়া পরা দুইজন লোক রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামাতে ইশারা করে। ড্রাইভার বলছিল, আমি ভাই গাড়ি থামাবো না, উপর দিয়ে উঠিয়ে দেবো, কারণ ওইটা আর যাই হোক মানুষ না, আমি গাড়ি থামাবোই না। কিন্তু রবিন আঙ্কেল জোর করে গাড়ি থামিয়ে লোক দুটোকে জিজ্ঞেস করেন, কি চান? এত রাতে বাইরে কি করেন শীতের মধ্যে? বেআইনি কাজ টাজ করছেন না তো? সাবধান, আমি কিন্তু পুলিশের লোক। লোক দুটো জানে আমার পাশের স্কুলের শিক্ষক। ছাত্রের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলাম, গাড়ি পাইনি তাই হাঁটছিলাম, আমাদের সামান্য দূর পর্যন্ত নামিয়ে দিলে উপকৃত হব। তো ড্রাইভার বলে, ভাই আমার গাড়িতে আমি কোনো লোক উঠাবো না, মাফ করেন। রবিন আঙ্কেল ধমক দিয়ে ড্রাইভার বলেন, এই উঠাবেন না মানে? এত রাতে এই শীতের মধ্যে এই লোকটা দুইটা কোথায় যাবে? তো এটা বলার পর লোক দুটোকে রবিন আঙ্কেল বলেন, ভাই আপনারা একটু কষ্ট করে পেছনে গিয়ে বসেন, আসলে একটা লাশবাহী গাড়ি, পেছনে লাশ আছে। লোক দুটো হাসি দিয়ে বলছিল, হ্যাঁ সমস্যা নাই, লাশের সাথে বসা আমাদের পুরনো অভ্যাস। এটা বলে তারা বসে পড়ে পেছনে গিয়ে। গাড়ি স্টার্ট করেছে ড্রাইভার। রবিন আঙ্কেল কিছুক্ষণ পর পেছন দিকে উদ্দেশ্য করে লোক দুটো জিজ্ঞেস করেন, ভাই আপনাদের নামটা তো জানানো না। কোনো উত্তর আসছে না। উনি ভাবছিলেন হয়তো গাড়ির আওয়াজের কারণে শব্দ পৌঁছাচ্ছে না ওদের কাছে। ওনার শ্যালক তখন ঘুমিয়ে পড়েছিল, ওনারও তন্দ্রা ভাব। কিছুক্ষণ পর হার্ট ব্রেকের কারণে গাড়িতে ধাক্কা লাগায়, সাথে সাথে ওনার শ্যালকের ঘুম ভেঙে যায়। ওনার উঠে ড্রাইভারের দিকে তাকিয়ে দেখতে পায় ড্রাইভার হাঁপাচ্ছে, থর করে কাঁপছে, ঘেমে কাহিল অবস্থা। ওনারা জিজ্ঞেস করেন, কি হয়েছে আপনার, এত জোরে ব্রেক করলেন কেন? আবার এরকম ভাবে ঘামছেন। ড্রাইভার জানায়, ভাই পেছনে মানুষ উঠে নাই, লাশ খেপো, পিশাচ উঠছে। রবিন আঙ্কেল ধমক পায়, কি সব আবোল তাবোল বলছো, পিশাচ হয় নাকি? ড্রাইভার জানায়, স্যার আপনি বিশ্বাস না করলেন না, আমি লাশবাহী গাড়ির ড্রাইভার, রাস্তায় চলতে ফিরতে অনেক বছর সম্মুখীন হয়েছি প্রতিনিয়ত। এই অভিজ্ঞতা আমার বছর 10 পুরনো। আমার ভুল হতে পারে এই বিষয়ে যে পেছনে যে দুজন আছে তারা মানুষ না। রবিন আঙ্কেল জিজ্ঞেস করেন, কি হয়েছে সেটা বলো। ড্রাইভার জানায়, আপনারা ঘুমিয়ে গিয়েছিলেন, এমন সময় পেছন থেকে আমি শব্দ পাচ্ছি, হাড় ঘোর ভাঙার শব্দ। আমি কান পাতি সেদিকে। কিছুক্ষণ পর লোক দুটোর কণ্ঠ শুনতে পাই, ওরা বলাবলি করছে, আমি গাড়ি থামিয়েছি, এটা আমার। ওরা ঝগড়া করছে একজন আরেকজনের সাথে। একজন কণ্ঠ বলছিল, না এটা আমি খাবো। এটা শোনা মাত্র আমি গাড়ি থামানোর সাথে সাথে গাড়ির পেছন থেকে আরো দৌড়ে চলে যাওয়ার শব্দ পাওয়া মাত্রই আপনাদের ঘুম ভাঙে। রবিন আঙ্কেল তার শ্যালক ঘটনা শুনে অবাক, বের হয়ে পেছনে যান চেক করতে গিয়ে দেখতে পান লোক দুজন নেই। কফিনটা পড়া আছে ঢাকনা খোলা অবস্থায়, ভেতর থেকে লাশটা গায়েব। ওনারা দুশ্চিন্তায় পড়ে যায়, মার কাছে কি সবাই দিব যদি লাশটা দিতে না পারে।
ওনারা টর্চ নিয়ে বাইরে খোঁজার সিদ্ধান্ত নেয়। ড্রাইভার কোনোভাবেই রাজি না। সে বারবার করে বলে যাচ্ছিল, স্যার জায়গা থেকে চলেন, এলাকাটা ভালো না। কিন্তু রবিন আঙ্কেল লাশ খুঁজেই যাবেন সেখান থেকে। ওনার শ্যালকও তখন চাপে পড়ে গেছে, না পারছে চুপচাপ বসে থাকতে, না পারছে দুলা ভাইয়ের সাথে লাশ খুঁজতে যেতে। উপায় না পেয়ে রবিন আঙ্কেল, ড্রাইভার আর ওনার শ্যালক বলেন, তোমরা দুজন একসাথে খোঁজো, আমি একা খুঁজছি, আমার কিছু হবে না। ওনারা তিনজন দুই দিকে খোঁজা শুরু করেন। ড্রাইভার আর রবিন আঙ্কেলের শ্যালক দুইজনই হাত ধরাধরি করে ভয়ে কাঁপতে 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 ঘুরছেন। লাশ কি খুঁজবে, সুরা পড়তে পড়তে দুজনের অবস্থা খারাপ। মিনিট 10 পর ওনারা রবিন আঙ্কেলের চিৎকার শুনতে পেয়ে দৌড় দেন। খুঁজে 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 দেখেন রবিন আঙ্কেল জমিনে পড়ে আছেন, ওনার পাশে রাখা আফনে মরণ একটা লাশ। দুজন দুজনের দিকে হা করে তাকিয়ে আছেন। তো পা নাড়ানোর সাহসটুকু পাচ্ছিল না। শেষ পর্যন্ত ঠিক করেন, এভাবে দাঁড়িয়ে থাকলে কোনো সমাধান আসবে না, এলাকাটা তাড়াতাড়ি ছাড়তে হবে। ওনারা লাশের মুখের কাপড় সরিয়ে নিশ্চিত হন, হ্যাঁ এটা সেটাই সেই লাশ যেটা তারা নিয়ে যাচ্ছিল সাথে করে। গন্ধ আসছিল, কিন্তু লাশের এক হাত ছিল না। তারা ভয় কাটিয়ে দুজন মিলে রবিন আঙ্কেল ও লাশটিকে গাড়িতে উঠিয়ে একটানে ময়মনসিংহ রায়হানের বাড়িতে রওনা দিয়ে দেন। তো সেখানে যান এবং আসার পর রবিন আঙ্কেলের জ্ঞান ফিরলে তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন দুজনের সাথে, যেন এরা দুজন ওনার শত্রু। ওনারা দুজন স্বাভাবিকভাবেই নেয়, কারণ তারা ভেবেছিল লাশের কাছে যাওয়ার পর হয়তো উল্টা পাল্টা একটু দেখেছিল, তাই ভয় আছে। যাই হোক, লাশ দাফনটা সেদিনই হয়ে যায়। কাজ শেষ হওয়ার পর ওনারা রায়হানের মাকে একটা ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে চলে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তো গাড়িতে যেতে যেতে যখন তারা গত রাতের ওই এলাকার কাছে আসে, তখন রবিন আঙ্কেল ছোট বাচ্চাদের মতো দুই চোখ মুখ ধরে ভয়ে ভয়ে বলছিল, এই তো এখানেই রায়হানের লাশ দুটো ছিল, বিশ্বাস দুটো ধরে রেখেছিল। রবিন আঙ্কেলের শ্যালকের নাম ছিল শফিক। ড্রাইভার শফিক মামাকে জানায় যে আপনারা দুলা ভাইয়ের উপর আঁচড় হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে ভালো আলেমের কাছে নিয়ে যান। আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু ওনার মানসিক সমস্যা না। যদি মানসিক সমস্যা ভেবে ডাক্তারের চেম্বারে ঘুরে বেড়ান ওনাকে নিয়ে, তবে আপনাদের চোখের সামনে উনি তিলে তিলে মারা যাবে, আর আপনাদের কাছে তখন শুধু দেখা ছাড়া কিছু করা থাকবে না। তো শফিক মামা বিষয়টা গুরুত্ব দেয়, কারণ যারা সারা রাস্তায় যা দেখেছে তা তো বলার মতো না। পুরো রাস্তা রবিন আঙ্কেল ওলট পালট কথা বলতে বলতে বাসায় ফেরেন। বাসায় ফিরে উনি ওনার বাবার ঘরে ঢুকে বাবার বিছানার পাশে বসে হাওমা করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, এই তো এখানেই তো আমার আব্বা কত কষ্ট নিয়ে মারা গেছিল, হাত পা বাঁকা হয়ে গেছিল, জিব্বা বের হয়ে আসতে চাইছিল, বিছানায় ছটফট করছিল। এসব শুনে ওনার মা ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বুঝতে তোর কি হয়েছে। ওনার কান্না দেখে উর্মি আপু কান্নায় ভেঙে পড়েন। তখন তার বয়স 6 বছর। প্রায় প্রতিদিনই রবিন আঙ্কেলের সব অস্বাভাবিক কার্যকলাপ বাড়িতে করে দিচ্ছে। এসব দেখে বাড়ির সবাই ঘাবড়ে যায়। ওনার স্ত্রীর সাথে সম্পর্ক দিন দিন খারাপ হতে শুরু করে। মেয়েকে মানে উর্মি আপুকে সময় দেওয়া প্রায় বন্ধই করে দেয়। শফিক মামা একদিন এক কবিরাজকে বাসায় ডেকে নিয়ে আসে। তো কবিরাজ রবিন আঙ্কেলকে দেখে কিছুই করতে পারে না। এরকম করে আরো কয়েকটা কবিরাজ এবং আলেম দেখানো হয়েছিল, কিন্তু কেউ কিছু করতে পারেনি। শেষে ওনারা ডাক্তারের কাছে যান রবিন আঙ্কেলকে নিয়ে। ডক্টরের একই অবস্থা, কোনো সমস্যা ধরা যাচ্ছে না। ডক্টর ওনাকে ঘুমের ওষুধ দিয়ে দেয়। এক সময় অবস্থা এত দূর গড়ায় যে রবিন আঙ্কেলকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়ার পরও রাতের বেলা ঘুমের মধ্যে দরজা খুলে বাইরে চলে যেতেন। ডক্টরের কাছে থেকে আসার পর রাতে রবিন আঙ্কেলকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন আন্টি। খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে যায়। সকালবেলা উঠে আন্টি দেখতে পান রবিন আঙ্কেল রুমে নেই। বাসার কোথাও তাকে খুঁজে পায়নি কেউ, অথচ ঘরের মেইন ডোর ভেতর থেকে লক। খুঁজতে খুঁজতে এক সময় রবিন আঙ্কেলকে ওনাদের এলাকার গৌরস্থানে একটা কবরের পাশে পড়ে থাকতে দেখা যায়। ওনাকে পাশে আনার পর জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি কিছুই জানি না, আমার কিছুই মনে নেই। এভাবে পরদিন রাতে আবারও একই ঘটনা পাওয়া যাচ্ছে গৌরস্থানের ভেতর। তৃতীয় রাতে আন্টি নিজে জেগে পাহারা দেবেন ঠিক করেন। উনি ঘরের লাইট নিভিয়ে শুয়ে আছেন, ঘুমের ভান করেন। ঘন্টাখানেক পর অনুভব করেন তার ঘরে কেউ একজন প্রবেশ করেছে। শুনতে পান ঘরের মধ্যে কেউ যেন ছোট ছোট পা ফেলে হাঁটছে আর চাপা কণ্ঠে ডাকছে, রবিন, রবিন, এই রবিন। আন্টির ভয়ে চোখ খুলছে না। একটু পর খেয়াল করেন রবিন আঙ্কেল বিছানা ছেড়ে উঠে যাচ্ছে। দরজা খুলে ডাইনিং এ যাওয়া মাত্র আন্টি গিয়ে রবিন আঙ্কেলকে ধরে ফেলেন, চিৎকার দেয়। ওনার চিৎকার শুনে শফিক মামা, উর্মি আপু এবং আপুর দাদি চলে আসেন। ওনারা এসে দেখতে পান রবিন আঙ্কেল চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন, একবারে ঘুমিয়ে থাকা মানুষের মতো। তফাৎটা শুধু দাঁড়িয়ে আর শুয়ে থাকার মধ্যে।
ওনাকে ধরে বিছানায় শুয়ে বেঁধে দেওয়া হয়, কারণ সে প্রতিবারই বিছানা ছেড়ে উঠে পড়ছিল, আটকাতে পারছিল না। তো সকালবেলা ওনার ঘুম ভাঙার পর বাড়ির সবার সাথে ঝগড়া লাগে। কেন বাধা হলো তাকে তার অনুমতি ছাড়া? সবাই তাকে সবকিছু খুলে বলে, উনি জানান কি আমি তো কিছুই টের পাই না। ওই দিনটা এভাবে কেটে যায়। এরপর থেকে টানা কয়েকদিন রবিন আঙ্কেল রাতের বেলা উঠে কোথাও চলে যায়। প্রায় 6 কিংবা 7 দিন পর আন্টি স্বপ্নে দেখেন উনি একটা লাশবাহী গাড়ির সাথে একটা শুনশান রাস্তা ধরে যাচ্ছেন। রাস্তা কার ছিল উনি মনে করতে পারছিলেন না। পথিমধ্যে গাড়িটা নষ্ট হয়ে যায়। রবিন আঙ্কেল ওনাকে বলেন, তুমি থাকো, আমি দেখি মেকানিক আনতে পারি কিনা। উনি আর উর্মি আপু গাড়িতে বসা ছিলেন। হুট করে পাশের জঙ্গল থেকে পাগলের মতো একটা লোক বেরিয়ে আসে। জানালার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে আন্টির গলা চাপ দিয়ে ধরে বলতে থাকে, নিয়ে যাবো ওকে, ওকে নিয়ে যাবো। আন্টির ঘুম ভেঙে যায়। উঠেই হাঁপাতে শুরু করেন। প্রথমে চেক করেন রবিন আঙ্কেল বিছানায় আছেন কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক। রবিন আঙ্কেল এবং উর্মি আপু দুজনেই বিছানায় ঘুমিয়ে। উনি শান্তির নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়েন। স্বপ্নটার ব্যাপারে আন্টি ওনার শাশুড়িকে জানায়। ওনার শাশুড়ি বলছিল সেও নাকি কয়েকদিন নাকি একই স্বপ্ন দেখেছিল। তারা ঠিক করে ভালো কোন আলেমের সাথে যোগাযোগ করবে। সেদিন রাতে উর্মি আপুর দাদির সাথে উল্টা পাল্টা ঘটনা শুরু হয়। বিছানায় বসে উনি কাপড় সেলাই করছিলেন, হুট করে ওনার কানে কেউ যেন ফিসফিস করে উঠে বলে, শায়লা, শায়লা। কণ্ঠটা শুনে ওনার হাতে সুই বেঁধে যায়। উনি চমকে ওঠেন, কারণ কণ্ঠটা ছিল ওনার মৃত স্বামীর। উনি মনের ভুল ভেবে আবারও কাজে মনোযোগ দেন, কিন্তু কয়েক মিনিট পর আবারও সে একই ঘটনা। উনি দোয়া করে শুয়ে পড়তে যাবেন, এমন সময় দেখেন উর্মি আপু ওনার রুমে এসে বলছে, দাদি, আমি আজকে তোমার সাথে থাকবো। উনি উর্মি আপুকে নিয়ে শুয়ে পড়েন। রাতে স্বপ্ন দেখেন উনি আর উর্মি আপু শুয়ে আছেন। দরজা খুলে একটা কালো কুচকুচে চেহারার লোক তাদের রুমে প্রবেশ করছে। তাদের আকৃতি ছিল একটা বিশাল আকৃতির দানবের মতো। উর্মি আপুকে বিছানা থেকে এক হাতে তুলে নিয়ে মেঝেতে একটা আছাড় মারেন। আপুর রক্তে ভেসে যেতে শুরু করে শরীরের ফ্লোরটা। ওই আপুর রক্তে ভেসে যাচ্ছে। দাদি বিছানায় বসে ভয়ে কাঁপছিল। এমন সময় লোকগুলো কাউকে উদ্দেশ্য করে বলে, নিয়ে আয় জানোয়ারটাকে। রুমে আরো কয়েকটা দানব আকৃতির লোক রবিন আঙ্কেলকে ধরে নিয়ে এসে দাদির সামনে জ্যান্ত ছাল ছাড়াতে শুরু করে। দাদির দিকে পৈশাচিক দৃষ্টিতে তাকিয়ে বলে, দেখতে পাচ্ছিস, তোদের পরিবার সবাইকে ঠিক একইভাবে নরকের যন্ত্রণা ভোগ করানো হবে। তো দাদির ঘুম ভেঙে যায়। উঠেই দেখতে পান উর্মি আপু বিছানায় নেই। উনি ঘাবড়ে যান। বিছানা ছেড়ে উঠে প্রথমে রবিন আঙ্কেলের রুমের দিকে যান, গিয়ে আন্টিকে ডেকে তোলেন। লাইট জ্বালাবার পর তিনি দেখতে পান উর্মি আপু, রবিন আঙ্কেল আর আন্টি মাঝখানে ঘুমাচ্ছেন। উনি ভাবেন হয়তো রাতের বেলা উঠে বাবা মার কাছে চলে এসেছে। যাই হোক, আন্টি দাদিকে জিজ্ঞেস করেন, কি হচ্ছে আম্মা? দাদি পুরোটা বলে না, শুধু বলেন, উর্মি আমাকে না জানিয়ে এই ঘরে চলে আসলো, ওকে খুঁজতে আসছিলাম। এটা শুনে আন্টি হা করে তাকিয়ে থাকেন দাদির মুখের দিকে। কিছুক্ষণ পর দাদিকে বলেন, না না বলে চলে এলো মানে? উর্মি তো সে কখনই ওর বাবার সাথে ঘুমিয়ে গেছে রুমে, আপনার রুমে কিভাবে যাবে? দাদি পেয়ে গেল ভয়। উনি আন্টিকে স্বপ্নের কথা জানান। আন্টি এবার নতুন করে ভয় পেতে শুরু করেন। ওনারা গিয়ে শফিক মামাকে বলেন যে ভালো কোনো আলেমের খোঁজ করতে। পরদিন দাদির শরীরে অনেক জ্বর চলে আসে। বিছানা থেকে বের উঠতে পারছে না, শক্তিটুকু নাই। ভুগতে রবিন আঙ্কেলের মা একদিন ঘুমের মধ্যে মারা যান। স্বাভাবিকভাবেই লাশটা দাফন হয়ে যায়। দাফন করা হয়েছিল ঢাকারই কোনো একটা গোরস্থানে। আর ঢাকায় ওনারা অন্য একটা বাসায় তখন ভাড়া থাকে। মাঝখানে কোনো সমস্যা হয়নি দাদি মারা যাওয়ার পর থেকে। দাফন হয়ে যাওয়ার মাসখানেক পরের ঘটনা। সেদিন রাতে আন্টি উঠেছিলেন টয়লেটে যাওয়ার জন্য। উঠেই দেখেন রবিন আঙ্কেল বিছানায় নেই। তো পায়ের তলায় মাটি সরে যায় আন্টির। উনি গিয়ে তার ভাই শফিককে ডেকে তোলেন। শফিক মামা তাদের সাথে ওখানে থাকতো মূলত উর্মি আপুর দেখাশোনার জন্য, কারণ আন্টি আঙ্কেল দুজনই চাকরিজীবী ছিলেন। যাই হোক, শফিক মামা উঠেই প্রথমে গোরস্থানের দিকে চলে যান। আন্টি আর উর্মি আপুকে বলে থাকে, তোমরা থাকো, এত রাতে মেয়ে মানুষ বাইরে যেতে হবে না, আমি দেখছি। তিনি গোরস্থানের ভেতরে ঢুকে রবিন আঙ্কেলকে প্রথমবার যে কবরের পাশে পেয়েছিল সেখানে যান, কিন্তু সেখানে তাকে খুঁজে পান না শফিক মামা। দাদির কবরের কাছে শফিক মামা যান, গিয়ে দেখেন রবিন আঙ্কেল নেশাগ্রস্ত লোকের মতন অচেতন অবস্থায় ওনার আম্মার কবরের মাটি দুই হাত খুবলে তুলছেন। এমনকি প্রায় অনেকটা মাটি সরিয়ে ফেলেছেন। শফিক মামা গিয়ে রবিন আঙ্কেলকে টেনে তোলেন। দৌড়াদৌড়ি করে বাসায় নিয়ে এসে চোখে মুখে পানি ছিটিয়ে হুঁশ ফেরার পর রবিন আঙ্কেল আবারও সবাইকে অবাক করে দিয়ে
আকাশ থেকে পড়া ভঙ্গিতে জিজ্ঞেস করেন, আরে আমার গায়ে এত মাটি কেন? সবাই সবকিছু খুলে বলেন ওনাকে। উনি সব কথা শুনে রেগে গিয়ে বলেন, আমাদের সবাই মিলে পাগল ভাবছো শেষ পর্যন্ত। এটা বলে উনি রাগ করে শুয়ে পড়েন। তার পরের রাতে তাহাজ্জুদের সময় আন্টি উঠেছিলেন নামাজের জন্য অজু করতে। অজু শেষে নামাজের ঘরে যাবার সময় উনি শুনতে পান মেইন ডোরের ওপার থেকে চাপা কণ্ঠস্বর। তিনি পুরো কথা শুনতে পারেননি, তো শুনছিলেন কেউ একজন এরকম শব্দ করছে, হে হে। এরকম শব্দ করতে করতে খানিক বাদে কে জানি হাসি দিচ্ছে। দরজা খুলে বাইরে তাকান, ওনার বাসাটা ছিল একতলা, বাসার সামনে একটা ছোট বাগান। তো উনি সেদিকে তাকিয়ে দেখেন সাদা কাপড় পরা কে একজন পিঠ দেখে দাঁড়িয়ে আছে তার দিকে। উনি জিজ্ঞেস করেন, কে ওখানে? বলে সেদিকে গিয়ে লোকটাকে ডাকেন, কিন্তু লোকটা কিছু বলছিল না, ঠায় দাঁড়িয়েছিল, যেন কোনো মুদ্রাকে মাটি খুঁটি গেড়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এরকম। উনি লোকটার গা ধরে ধাক্কা দিতে অনুভব করেন ভীষণ ঠান্ডা শরীর। ধাক্কা লাগতে লোকটা ধপ করে মাটিতে পড়ে যায়। পড়ে যেতে তিনি খেয়াল করেন মনে মরণ একটা লাশ। আস্তে আস্তে তার সাথে কাছে গিয়ে লাশের মুখটা খুলে দেখতেই উনি থরথর করে কাঁপতে শুরু করেন। উনি দেখেন ওনার মৃত শাশুড়ির মতো কেউ হুবহু তার সামনে পড়ে আছে, যাকে উনি নিজের হাতে সেদিন গোসল দিয়েছিলেন, যার দাফন হয়েছিল সেদিন। উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নতুন ভেতরে পড়ে যান, ঘরের ভিতরে ঢুকে পড়ে যান। ফজরের সময় শফিক উঠে দেখেন মেইন ডোর খোলা, দরজার বাইরে তিনি গিয়ে দেখতে পান তিনি পড়ে আছেন, ওনার পাশে পড়ে আছে রবিন আঙ্কেলের মৃত আমার লাশটা। তো বিশ্বাস হচ্ছে না কথাগুলা। এবং আমি রাজন ভাই লিখেছেন, আমি রাজন এই ঘটনার অংশটুকু শুনে ওটাও বিশ্বাস করিনি। মৃত লাশ কবর থেকে উঠে আসতে পারে নিজে নিজে, আজলামও নাকি। ঘটনা শোনার সময় উর্মি আপু ও তার মা রাজন ভাইয়ের সামনে এসব বসা ছিল। কবর থেকে লাশ উঠে আসা শুনে রাজন ভাইয়ের মুখের এক্সপ্রেশনটা দেখে তা আন্টি জিজ্ঞেস করেন যে বিশ্বাস করছো না এই অংশটুকু? রাজন ভাই কোনো উত্তর করতে পারেননি। রাজন ভাইয়ের কাছে কোনো উত্তর ছিল না, এবং তিনি উত্তর করতে পারেননি, কারণ তিনি এরকম ঘটনা সামনাসামনি এই প্রথম শুনছিল। তো আন্টি আমাকে রাজন ভাইকে বলেন যে, শোনো বাবা, কি ঘটে এই দুনিয়াতে তা বিশ্বাসযোগ্য না। যারা দেখতে পায় তারা বিশ্বাস করাতে পারে না। দেখার সাথে সাথে যদি বিশ্বাস করানো যেত তাহলে অনেক কিছুই পাল্টে যেত। বিশ্বাস করো কিংবা করো না, আমি সেদিন যা দেখছিলাম, আমার পরিবার যা দেখছিল সেদিন, সেটাই ছিল আমাদের সামনে সত্য। লাশটা আমাদের চোখের ভুল ছিল না, এটা সত্যি সত্যি সে রাতে ঘটেছিল। রাজুর বাড়িতে এরপর আর তেমন কিছু বলেনি, কারণ একে তো ঘটনা শুনতে এসেছিল, তার উপর দিয়ে বিশ্বাস করছে না জিনিসটা জানলে বেশি বাড়াবাড়ি করলে বেয়াদবি হয়ে যায়। আর ওনারা মিথ্যা বলবেন এমন কোনো কারণ দেখা যাচ্ছিল না। এই ঘটনা নিয়ে কি মিথ্যা বলবে মানুষ? যাই হোক, পরদিন লাশটা আবারও দাফন দেওয়া হয়, কিন্তু এর 2 দিন পর লাশটা আবারও উঠে আসে। রাতে বাজার করে শফিক বাসায় ফিরছিল। গোরস্থান পার করার পর উনি খেয়াল করেন যে কেউ ওনার পিছু নিয়েছে। উনি ফট করে পেছনে তাকান, দেখেন কেউ নেই। মুখ ঘুরিয়ে সামনে তাকাতেই দেখতে পান রাস্তার মাঝে শুয়ে রাখা রবিন আঙ্কেলের আম্মার মরদেহটা। উনি ভয়ের গেলেন, বাজারের ব্যাগ ফেলে দেন দৌড়। মসজিদ থেকে ইমাম সহ আরো কয়েকজন লোক ডেকে এনে দেখতে পান লাশটা তখনও রাস্তার উপর পড়েছিল। যথারীতি পূর্বের ন্যায় আবারও লাশটাকে দাফন করানো হয়, কিন্তু ব্যাখ্যা হুজুরাও দিতে পারছিল না। হুজুর একটা ঠিকানা দিয়েছিল, শফিক মামাকে বলেছিল ইনশাআল্লাহ আলেম পারবে আপনাদের সমস্যার সমাধান করতে, আল্লাহর রহমত থাকলে। আলেমের বাড়ি ছিল টাঙ্গাইল। শফিক মামা ঠিক করেন তিনি একাই যাবেন সেই আলেমের কাছে, কারণ ফোনে তিনি যোগাযোগ করতে পারছিলেন না, কারণ সেই সময় মোবাইল ফোন এত প্রচলিত ছিল না দেশে। বোনের সংসার বাঁচানো বলে কথা, তিনি নিজেই টাঙ্গাইলের উদ্দেশ্যে বেরিয়ে যান আলেমকে সাথে করে নিয়ে আসবার জন্য। যাত্রাপথে তিনি দুশ্চিন্তার কারণ আর কমাতে পারেন। শহরে নেমে লোকজনের মাধ্যমে ঠিকানা বের করে সেদিকে যেতে শুরু করেন। সন্ধ্যা গড়িয়ে তখন প্রায় রাত নেমে যাচ্ছিল। উনি খেয়াল করেন একটা ছোট বিল পার করে তাকে ওপাশে যেতে হবে। বিলের বাঁধর ধরে তিনি হাঁটা শুরু করেন। মনে মনে সাপের ভয় পাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করেন বিলটার শেষ প্রান্তে একজন লোক দাঁড়িয়ে আছে, দানব আকৃতির একটা অবয়বের মতো। তিনি ভেবেছিলেন কোনো কৃষক হবে হয়তো। তিনি তাড়াতাড়ি করে সেদিকে যেতে শুরু করেন। দ্রুত হাঁটতে হাঁটতে
হোঁচট খেয়ে তিনি বিলের পাশে একটা ভেজা মাটিতে পড়ে যান। উঠে বসতেই ওইদিকে তাকিয়ে দেখেন অবয়ব তার নেই। তিনি কিছুটা ভয় পেতে শুরু করেন। বিল পার করে কয়েক মিনিট হেঁটে যাওয়ার পর উনি দেখেন সামনে আলোর উৎস দেখা যাচ্ছে। উনি ছুটে যান সেদিকে। খেয়াল করেন পাশ থেকে দলে দলে কয়েকজন লোক একত্রে সেই আলোর উৎসের দিকে যাচ্ছে। অনেকটা পোকামাকড় যেমন একটা আলো পেলে সব ওইদিকে ছুটে যায়, সবাই ওরকম ছুটে যাচ্ছে কে জানি আলো দেখে। তিনি একজন লোক জিজ্ঞেস করেন, ভাই ওখানে কিসের অনুষ্ঠান হচ্ছে? তো শফিক মামাকে বলেন, চলুন দেখলেই বুঝতে পারবেন। শফিক মামা সেখানে যাওয়ার কথা চিন্তা করেন, কিন্তু লোকটা তাকে অনেকটা জোরপূর্বক সেদিকে টেনে নিয়ে যেতে শুরু করে। ভিতরে ঢুকে তিনি বুঝতে পারেন এটা কোনো একটা ফাঁসির মঞ্চের মতো। জল্লাদের মতো একটা লোক দাঁড়িয়ে আছে ফাঁসির দড়ি ধরে। পুরো জায়গাটা ঘেরাও করা অনেকগুলো দানব আকৃতির লোক। কিছুক্ষণ পর মুখে কালো কাপড় বাঁধা একজন মানুষকে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় ফাঁসির মঞ্চের সামনে। জল্লাদের মতন দেখতে লোকটা কাপড় বাঁধা মানুষের গলায় ফাঁসির দড়ি লাগিয়ে নিচ থেকে কাঠের উপর সরিয়ে দেয়। ঝুলন্ত অবস্থায় মানুষটা ছটফট করছিল, আর এই দৃশ্য দেখে দেখেন দাঁড়িয়ে থাকা লোকগুলো আনন্দ উল্লাস করছিল, ঢোল বাজাচ্ছিল। শফিক মামা ভয় কাঁপতে শুরু করে, মনে মনে ভাবছিলেন কিসের মাঝে এসে ফেসে গেছেন। পালানোর চেষ্টা করবেন, পারছেন না। কয়েক মিনিট পর ফাঁসিতে থাকা লোকটা নিথর হয়ে যায়। জল্লাদ লাশটা নামিয়ে মাটিতে ছুঁড়ে মারে। সবাই ভিড় জমায় লাশের চেহারা দেখার জন্য। যেমনটা মুরগি কাটার পর জবাই দেওয়ার পরে এক একটা মুরগি শেষ হওয়ার পর প্রসেস হওয়ার পর যেন ছুঁড়ে ফেলে, তেমনি করে ছুঁড়ে ফেলেছে। এমন সময়দের মধ্যে একজন লোক বলে উঠে, দাঁড়াও, আগে আমাদের অতিথিকে দেখতে দাও লাশের মুখ। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে শুরু করে শফিক মামার দিকে। তিনি বুঝতে পারেন সবাই চাইছে যেন উনি লাশটা সবার প্রথম দেখেন। কাঁপাকাঁপি অবস্থায় তিনি লাশের কাছে যান। মুখের কালো কাপড়টা সরাতে দেখতে পান রবিন আঙ্কেলের মুখ। অবাক হয়ে মাটিতে পড়ে যান তিনি, কারণ রবিন আঙ্কেল তার সাথে আসেনি। তাহলে কে আসলো না? এতদিন তো তিনি কিছুই ফেস করছিলেন, হবে আজকে কেন তিনি ফেস করছেন? উনি ঠিকঠাক বুঝতে পারছিলেন না। পালানোর জন্য দৌড়ের জন্য প্রস্তুতি নিয়ে হুট করে একজন বলে, দেখবো কত দূর পালাতে পারিস। উনি দৌড়াতে শুরু করেন। দৌড়াতে তো একটা মসজিদের সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলেন। কয়েকজন লোক ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তাকে ডেকে তোলেন। সব ইমাম সাহেবকে জানায়। ইমাম কিছু করতে পারছিল না। পরে শফিক মামা সেই আলেমের কথা জিজ্ঞেস করেন যার খোঁজে তিনি এখানে এসেছিলেন। সেখানে থাকা লোকজন ওনাকে বলেন, আর এই আলেম তো আরো 2 কিলোমিটার দূরের এক গ্রামে, আপনি এখানে এসছেন কিভাবে? শফিক মামা বলেন, না, আমি তো ঠিক বাস স্ট্যান্ডে নেমেছিলাম, এখানে আসার তো আমার কথা না। লোকজন ওনাকে পথ দেখিয়ে সে আলেমের কাছে পৌঁছে দেয়। সেদিন উনি আলেমকে গত রাতের ঘটনা খুলে বলেন। সে আলেম বলেছিল, আপনাকে মায়া দেখিয়ে অন্যত্র কোথাও নিয়ে চলে গিয়েছিল পিশাচগুলো। কোনো ক্ষতি করতে পারেনি, সেটাই অনেক। এরপর উনি আলেমকে তার বোনের পরিবারের সবগুলো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলেন। আলেম ওনার সাথে ঢাকায় আসে। ঢাকায় এসে প্রথমেই সেই গোরস্থানের দিকে যান। রবিন আঙ্কেলের আম্মার কবরের কাছে কিছুক্ষণ ঘোরার পর তিনি ওনাদের বাসায় যান। রবিন আঙ্কেল আলেমকে দেখা মাত্রই উলটপালট কথা বলা শুরু করে দেয়, গালাগালি করতে থাকে। আলেম বলে, ওনাকে বেঁধে রাখুন, কিছু কাজ করব। রবিন আঙ্কেলকে বেঁধে রাখা অবস্থা ওনার চারপাশে চুন দিয়ে গোলবৃত্ত করে দেয় আলেম। আলেম রাতে শফিক মামাকে জানিয়ে দেন, আপনার বোন আর আপনার ভাগ্নিকে কোনো আত্মীয়র বাড়িতে রেখে আসেন। কাজের সময় বাড়িতে শুধু আপনি থাকবেন, সাথে আপনাদের মসজিদের ইমামকে নিয়ে আসবেন। কথা অনুযায়ী শফিক মামা সবকিছু করেন এবং ইমামকে ডেকে আনেন। ইমাম আলেমকে জানায় যে আপনার কাজ হচ্ছে শুধু সূরা ইয়াসিন পড়া। ইমামকে আলেম জানায়, যা কিছুই হোক না কেন আপনি সূরা পড়া বন্ধ করবেন না। আলেম রবিন আঙ্কেলের সামনে বসে ওনাকে জিজ্ঞেস করেন, কে তুই? রবিন আঙ্কেল কিছুই বলছিল না, এক দৃষ্টিতে তিনজনের দিকে তাকিয়ে খিলখিল করে আসছিল। কিছুক্ষণ পর তিনি ইমাম আর শফিক মামাকে বলেন, প্রস্তুত থাকেন, ঘরে একজন জিন আসবে। উনি আসা মাত্রই ওনার উপস্থিতি টের পাবেন আপনারা। সালাম দিলে সালামের উত্তর দেবেন। এদিকে রবিন আঙ্কেল ততক্ষণ আরো বেশি পাগলামি শুরু করেছে। কিছুক্ষণ পর ঘরে শফিক মামা একটা অস্তিত্বের অনুভূতি টের পান। তিনি সালাম দেন, উত্তর দেন। অন্ধকারের মধ্যে অচেনা মোটা একটা কণ্ঠ ওনার সালামের জবাব দেন। ওই জিনটা আসার পরই রবিন আঙ্কেল অট্ট হাসি দিয়ে ভিঞ্চি কাটার মতো করে বলতে থাকে, আমাকে বশ করতে আমার মতন আরেকজনকে ডেকে এনেছিস? কিচ্ছু করতে পারবে না আমার, কিচ্ছু না। অদৃশ্য থেকে সেই কণ্ঠ পাল্টা জবাব করে, কাফেরের বাচ্চা চুপ কর, তোদের মতো কাফের হচ্ছে জিন জাতির কলঙ্ক।
গলাকাটা মোরগের মতো ছটফট করে মৃত্যুর স্বাদ গ্রহণ করবি খুব শীঘ্রই। ওনার অন্ধকারের মধ্যে শুনতে পান প্রচুর মারপিটের শব্দ। যে দিন দুটা তখন বাংলায় কথা বলছিল তারা হুট করে অন্য এক ভাষায় ঝগড়া বিবাদ শুরু করে দেয়, যার ভাষা সেখানে থাকা তিনজনের একজনও বুঝতে পারছিল না। শুধু এতটুকু বুঝতে পারছিল অনেক কথা কাটাকাটি হচ্ছে। মিনিট দশেক ভাবে যাবার পর সবকিছু চুপচাপ হয়ে যায়। মুসলিম জিনটা জানায় পিশাচকে বিদায় দেওয়া হয়েছে, তবে শয়তানের বংশতা কখন ফিরে আসে, কি করে ফেলবে সেটা আল্লাহই ভালো জানেন। আপাতত একে ভাগানো গেছে, আশা করা যায় সে ফিরবে না। এটা বলে দিয়ে সালাম দিয়ে জিনটা বিদায় দেয়। আলেম রবিন আঙ্কেলকে বাঁধন থেকে সবাই খেয়াল করে না, শরীরটা কেমন যেন রক্ত শুষে নেওয়ার মতো হয়ে গেছে, হাড়গুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। আলেম শফিক মামাকে বলেন শরীরের যত্ন নেবেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আর কবরটা থেকে লাশটা আবার উঠাবেন, জানাজা পড়াবেন রবিন সাহেবকে দিয়ে। পরপর 2বার জানাজা পড়া ভুল হয়েছিল। বৃদ্ধ মহিলাটাকে ওনার মৃত্যুর আগে থেকেই পিশাচগুলো কাবু করে রেখেছিল। জানাজা ঠিকভাবে না হবার কারণে পিশাচগুলো ওনার শরীরের উপর আয়ত্ত করে বসে। রবিনকে মেরে ফেলার পর লাশটাকে সরিয়ে ফেলতো। তো এটা বলে আলেম চলে যায়। সেদিন কথা অনুযায়ী রবিন আঙ্কেলের মায়ের লাশটা উঠিয়ে আবারও নতুন করে জানাজা দেওয়া হয় রবিন আঙ্কেলকে দিয়ে। এরপর থেকে ওনার লাশ কখনো দেখা যায়নি, কবর থেকে উঠে এসছে। তবে প্রায় 2 থেকে 3 বছর কেটে যায়। এতগুলো বছরের মধ্যে ওনাদের কারোর সাথে আর সমস্যা তেমন একটা হয়নি। তখন উর্মিয়াপুর বয়স 9 কি 10, আন্টি তখন 2 মাসের অন্তঃসত্ত্বা। রবিন আঙ্কেলের পোস্টিং তখন রংপুরে। ঢাকায় আন্টি আর উর্মিয়াপু একা থাকতো। এক রাতে আন্টির চিৎকার শুনে উর্মিয়াপু ওনার ঘরে এসে দেখেন আন্টি বিছানায় শুয়ে পাশোপাশ গড়াগড়ি করতে করতে কাঁদছেন। উর্মিয়াপু ভাবেন বোধ হয় পেটে আঘাত লেগেছে। উনি আন্টিকে উঠিয়ে বাড়ির দারোয়ানের মাধ্যমে হাসপাতালে নিয়ে যান। ডক্টর চেক করে বলছিল পেটের বাচ্চা ঠিক আছে। ব্যথা কিভাবে পেলো সেটা তারা বুঝতে পারছিল না। আর ওনাকে দেখে উর্মিয়াপু ভেবেছিলেন যেভাবে কাতরাচ্ছে মনে হচ্ছিল পেটের বাচ্চাটা বোধ হয় নষ্টই হয়ে গেছে। উনি আন্টিকে নিয়ে পরদিন বাসায় ফিরে আসেন। আন্টি উর্মিয়াপুকে কিছুই বলেনি কারণ সেদিন কি হয়েছিল। সেখানে সেদিন বিকেলে আন্টি রবিন আঙ্কেলের সাথে ফোনে কথা বলতে বলতে গত রাতের ঘটনা শেয়ার করছিল, যা উর্মিয়াপু আড়াল থেকে শুনে ফেলে। আন্টির চোখে তন্দ্রা লেগে এসেছিল। এমন সময় মনে হয় কে যেন ওনার নাম ধরে ডাকছে। আশেপাশে তাকে দেখেন কেউ নেই। উনি ওনার মনের ভুল ভেবে শুয়ে পড়েন। রাতে ওনার ঘুম ভাঙে কার ঘরের মধ্যে কারো দৌড়াদৌড়ি শুনে। তিনি উঠে বসেন, ডিম দেখা আলোয় খেয়াল করেন একজন মহিলা অবয়ব আর বারান্দার দরজা ভেদ করে বারান্দায় চলে গেল। আন্টি উঠে সেদিকে কে কে বলতে বলতে যেতে থাকেন। বারান্দার দরজা খুলে দেখতে পান সেখানে কেউ নেই। দরজার আগে ঘরে পা রাখতেই খেয়াল করেন মেঝেতে ভেজা কিছু পড়ে আছে, যা তার পায়ে লাগবার কারণে পিছলে পড়ে যান। উঠে বসতেই দেখতে পান ওনার বিছানায় একটা মহিলা বসে আছে। ওনার পা পিছলে পড়ে যাওয়া দেখে প্রচন্ড আনন্দ নিয়ে একটা হাসি দিয়ে হাততালি মারতে শুরু করে। আন্টি উঠে দাঁড়াতে পারছিল না। মনে হচ্ছিল কে যেন ফ্লোরের সাথে ওনার পা আঠা দিয়ে আটকে দিয়েছে। মহিলা অবয়বটা ওনার কাছে এসে ওনার পেটে আস্তে আস্তে হাত বুলাতে শুরু করেন। হাত বুলাতে বুলাতে পৈশাচিক হাসি দিয়ে বলে, এটার কলিজার স্বাদ। আজকের এই ভয়ানক ঘটনাগুলো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগছে। তো চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আমার নাম রাকিব খান। আমার বাড়ি গাজীপুরের জয়দেবপুরে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি খুব কাছেই। বাড়ি থেকেই নিয়মিত যাতায়াত করি সবসময়। তবে মাঝে মধ্যে আম্মু বাড়িতে না থাকলে ছোট ভাই আর নানিকে আমি বলে রাতের বেলা বন্ধুদের সাথে হলে আড্ডা দেওয়ার জন্য চলে যেতাম। অর্থাৎ ভার্সিটির হলে আড্ডা দেওয়ার জন্য চলে যেতাম। রাতভর আড্ডা দিয়ে পরের দিন বিকেল বেলা বাড়িতে ফিরতাম। এমনই একবার এক রাতে বন্ধুর সাথে থাকার জন্য সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সে রাতে আমরা একটা ভয়ানক ঘটনার সম্মুখীন হই। আমি নিয়মিত ভূত নাইট শুনি। আমি নিয়মিত ভূত নাইট শুনে থাকি, তাই আজ আপনাকে ঘটনাটা লিখে পাঠাচ্ছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। হলে পৌঁছে আমরা সবাই প্ল্যান করি সেখান থেকে বাম দিকে গিয়ে রিসার্চ ডিপার্টমেন্টের বিল্ডিং এর পেছনে
পুরনো বিল্ডিং এ আড্ডা দিব। এই বিল্ডিংটা আগে মহিলা হল ছিল, অনেক ছাত্রী থাকতো সেখানে। তবে অনেক বছর আগে হঠাৎই হলটা বন্ধ করে দেয়া হয় এবং কারণটাও অজানা। জিনিসপত্র সাথে নিয়ে নিলাম। ওখানটাতে প্রচুর অন্ধকার, কারেন্টের লাইন কাটা। ওখানে গিয়ে দেখি জং ধরা ক্যালাপসিকাল গেটে একটা বড় জং ধরার তালা ঝোলানো। একটা ইট দিয়ে দুটো বাড়ি দিতেই ভেঙে গেল সেটা। তারপর গেট খুলে ভেতরে ঢুকে পড়লাম আমরা 4 জন। 3 তলা একটা ভাঙাচোরা বিল্ডিং। 3 তলায় পশ্চিম কোণার ঘরটা মোটামুটি থাকার মতো। ঝাড়পোছ করে ঘরটাকে পরিষ্কার করে মাদুর পেতে বসে পড়লাম। তারপর সাথে আনা বিরিয়ানির প্যাকেটগুলো খুলে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে যখন কোকের বোতল খুলছি, ঠিক তখন আচমকা একটা জোরালো বাতাসে ঘরের জানালাগুলো শব্দ করে নড়ে উঠল, আর সেই সাথে ঘরের মধ্যে একটা কটু গন্ধ ছড়িয়ে পড়ল। জ্বলতে থাকা হারিকেনটা টপ করে নিভে গেল। ঘরটা তখন পুরোপুরি অন্ধকারে ডুবে গেল হঠাৎ করেই। আমরা মোবাইলের ফ্ল্যাশলাইট অন করতেই কারো দম বন্ধ হয়ে গেলে যে নিঃশ্বাস নেবার সময় যেমন ছটফট করে, আমাদের মনে হলো কেউ যেন ঠিক তেমন ভাবে ছটফট করছে। আমরা এদিক ওদিক মোবাইলের আলো ফেলে খুঁজে কোথাও কাউকে দেখতে পেলাম না, অথচ আমরা 4 জনই সেই কাতর স্বর শুনতে পাচ্ছি। অর্থাৎ হঠাৎ করে একটা বাতাস আসার পরে তারা সেই পুরনো হলে তাদের যে হারিকেনটা ছিল সেটা নিভে গেল এবং সে অন্ধকারের মধ্যে তারা কোনো একটা মানুষ দম বন্ধ হয়ে গেলে যেমন একটা ছটফট করে তেমন একটা বুঝতে পারছিল, কিন্তু আশেপাশে আসলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কাউকে দেখতে পাচ্ছিল না। হঠাৎ আমার পিঠে কিছু একটা স্পর্শ পেতেই পেছনে ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আর তারপরে উপরের সিলিং এর দিকে আলোটা ধরতেই দেখলাম সিলিং এর সাথে গলায় ওড়না পেঁচিয়ে একটা মেয়ে জিব্বা বের করে মরে ঝুলে রয়েছে। এই দেখে আমরা পড়িমড়ি করে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে সোজা ভার্সিটির মেইন গেটে পৌঁছলাম। সেদিন সারা রাত আমরা চায়ের দোকানে বসে কাটিয়েছিলাম। পরদিন অনেক খোঁজ খবর নিয়ে ভার্সিটির এক মুরব্বী স্টাফের সাথে দেখা করি। তার কাছ থেকে জানতে পারি ওই হলের একটা ছাত্রী একবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাকি মেয়েদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এক রাতে এক ছাত্রী নাকি ফোনে কথা বলতে ছাদে গিয়েছিল। তখনও দেখে একেবারে বিল্ডিং এর উপরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ও তাকে বাঁচাতে পেছন পেছন চুপি চুপি গিয়ে দেখে তার হাতটা ধরতেই সেই মেয়েটা ওর দিকে ঘুরে তাকায়। ও দেখলো যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়েটা কিছুদিন আগে আত্মহত্যা করা মেয়েটাই। এই দেখে ও ঝটকা মেরে পেছনে চলে আসে, আর ঠিক তখন ওর সামনে থেকে সেই মেয়েটা বাতাসের সাথে অদৃশ্য হয়ে যায়, আর পেছন থেকে ওকে কেউ যেন খুব জোরে ধাক্কা দেয়। 3 তলা থেকেও ও যেখানে পড়েছিল সেই জায়গাটাতে গতদিন কাদা করে কিছু বীজ বপন করা হয়েছিল, তাই শুধু 2টো পা ভাঙলেও সেবারের মতো প্রাণে বেঁচে যায় সে। আর এরপরই ওই হলটা বন্ধ করে দেয়া হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আজকের এই ভয়ানক ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বাছাই করে এরকম নতুন নতুন ঘটনা নিয়ে আসি, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা এই ভয়ানক ঘটনাগুলো আবারও শুনতে পারেন।